আসসালামু আলাইকুম। আজকে বাংলা ভাষা বা ব্যাকরণের প্রিমিয়াম ফরেস্ট ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন ক্লাসটা গতকালই হওয়ার কথা ছিল। ক্লাসটাকে আরো স্ট্যান্ডার্ডাইজ করার জন্য সময়টা আসলে বেশি লাগলো। কালকে রাতে নিতে পারলাম না বা আজকে সকালেও চাইলে নেওয়া যেত, বন্ধ ছিল। তো সেটা নিতে পারি নাই, কিন্তু সকাল থেকেই কাজ চলছে। কিছুক্ষণ আগে 8টার দিকে কাজ কমপ্লিট হলো, তখনই পোস্ট করলাম যে আপনাদের 8:30 থেকে ক্লাসগুলো নিব। তবে হ্যাঁ, এই ক্লাসের একটা মেইন বড় একটা অংশ যেটা লিখিতের সাথেও যায়, বাক্য এবং বানান শুদ্ধি। তো ওইটার একটা ক্লাস আপনাদের আগে দিয়েছিলাম, হয়তোবা এর মধ্যে ওই ক্লাসটা করেছে। তো ওইটার হয়তোবা বিশদ আলোচনা আজকের এই সময়টাতে নাও লাগতে পারে। তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা ভাষা এবং সাহিত্যের আগের যে ফোরেস কোর্স ছিল তার তুলনায় কন্টেন্ট প্রচুর আপডেট হয়েছে এখানে, প্লাস উপস্থাপনাও চেঞ্জ হয়েছে অনেক কিছু। আচ্ছা, এখানে যে সামারি করি, যে এখানে দেখা যাচ্ছে যে 100টা স্লাইড আছে। 100 স্লাইডকে আমরা যদি পেজে কনভার্ট করি তাহলে এমনিতেই হয়ে যাচ্ছে 25টা, তাই না? চারটা এক জায়গায় যদি চলে আসে, কিন্তু এখানে যদি চিন্তা করি যে 100 স্লাইডের মধ্যে বোঝার মতো পড়া আছে হলো 50 পেজে। আর কিছু আছে যে এই যে আপনাদের অলরেডি যেটা পড়িয়েছি, যে বাংলা ভাষা, সরি, বানান শুদ্ধি এবং বাক্য শুদ্ধি, ওই পিডিএফটা কিন্তু একটা পেয়েছেন। পরে আমি ওই পিডিএফটা আবার এখানে টাইপ করে কিন্তু এখানে আবার এখানে অ্যাড করে দিয়েছি। মানে ওইটা তো আদার পিডিএফ ছিল, তো পিডিএফ যেন আপনাদের দুইটা না হয়, এই জন্য ওই অংশটুকু এখানে আমি অ্যাড করে দিয়েছি। তো ওইটা চলে আসছে, তো ওখানে তো প্রচুর উদাহরণ আছে, সেই জিনিসগুলো এখানে চলে আসছে। আবার নবম দশম শ্রেণীর যে নতুন বাংলা ব্যাকরণ বই, ওখান থেকে আমরা ইদানিং দেখছি যে কিছু প্রশ্ন আসছে বা ওখান থেকে কিছু টার্ম ব্যবহার করা হচ্ছে। তো আউট অফ দ্য সিলেবাসে গিয়ে কিছু প্রশ্ন আমরা দেখেছি যে বিগত কয়েকটা বিসিএস এ বাংলা ভাষা বা ব্যাকরণ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে। সিলেবাস বলতে ধরতে পারি যে বিগত সালে ওই ধরনের প্রশ্ন সেট হয় নাই, বা গত আমরা রিটেন পরীক্ষাতে যদি দেখি যে বাংলা ব্যাকরণের যে নবম দশম শ্রেণীর নতুন বইটা আছে, ওই নতুন বই থেকে কিন্তু কিছু প্রশ্ন চলে আসছে। এই সবকিছুর প্রেক্ষিতে যদি আমরা বলি যে আরো কিছু টপিক এখানে ইনক্লুড করেছি ওই জন্য, তাহলে ওভারঅল যদি আপনি ধরেন যে এই 25 পেজেরই আসলে পড়া থাকবে সব মিলায়, কিন্তু এর মধ্যে আমি বলেছি যে বিরোচন অংশে যেখানে বাগধারা আছে, এক কথায় প্রকাশ আছে, তারপর সমার্থক বিপরীত তো আমাদের পিরিয়ড জন্য পড়তে হয়, বাগধারা, এক কথায় প্রকাশ, এগুলো তো আবার রিটার্নের জন্য বেশি লাগবে। আবার বানান শুদ্ধি, বাক্য শুদ্ধির যে নিয়মগুলো আছে, এইটাও আবার রিটার্নের জন্য আবার বেশি পড়তে হয়। তো ওভারঅল তো এই প্রিলির পরপরই, যেহেতু কিছুদিন পরেই আবার রিটার্ন হবে, আপনারা জানেন, তো যে অংশটুকু প্রিলি এবং রিটার্নের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ প্রস্তুতি মোটামুটি এক, তো তার জন্য আলাদা করে রিটেনের সময় আলাদা করে পড়ার আসলে প্রয়োজন হবে না, যদি আমরা এই পড়াটুকু বা এই পিডিএফ এ যা পড়াবো আজকে, এটুকু যদি আপনারা মনোযোগ দিয়ে পড়েন, তাহলে রিটেনের জন্য ওই পার্টের জন্য আলাদা করে হয়তো বা প্রবচন বাগধারা পড়া লাগবে, কারণ এটা তো আর অনেক কিছু নিয়ে আসা সম্ভব হয়নি, কারণ এটা তো আবার প্রিলির জন্য অতটুকু লাগেও না। তারপরে যতটুকু এখানে আপনি কাভার করবেন ওইটুকু আবার পরবর্তীতে রিটেনের অংশের জন্য পড়তে হবে না, তখন বাড়তি পড়া করতে পারবেন। আচ্ছা, সাথে এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, কোর্সের কিছু বিষয়, কারণ অনেকে জানতে চাচ্ছেন আপনাদের মধ্য থেকেও, যে আমরা তো এই কোর্স যেটা করছি এটা প্রিমিয়াম ফরেস্ট কোর্স, যেটা শর্ট সাজেশন। আর বিসিএস প্রিলি মেইন কোর্স, এই মেইন কোর্সটা সাধারণত আমরা প্রত্যেকটা বিসিএস এর আগে 1 বছর ব্যাপী যেটা রেকর্ডেড ক্লাস আছে, এটা 1 বছর ধরে এটা চলে, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর। তারপরেও কিন্তু এটা 6 মাস সময় পাইলে এই কোর্সটা চালানো হয়, কিন্তু এর চেয়ে কম মাসে আসলে মেইন কোর্সটা করা সম্ভব হয় না, যতটুকু থাকে খুব তাড়াহুড়া হয়ে যায়। 4 মাসেও কষ্ট করে করা যায় সর্বোচ্চ, কিন্তু প্রিমিয়াম ফরেস্ট কোর্স যেটা আমরা এখন করছি এটা 2 মাসে আমরা মোটামুটি করার মতো, যেটা আমরা সময় পেয়েছি 2 মাসের মতো বা 50 দিনের মতো, তো এর জন্য এটা করতে পারি। কিন্তু এখন সামনে যেহেতু আমরা জানি যে প্রিলি লিখিত বা একটা বিসিএস এর প্রস্তুতি একবারই নিয়ে তারপরে মাঠে নামা উচিত, বিষয়টা কিন্তু এমনই দাঁড়িয়েছে সময় যতটুকু পাওয়া যাচ্ছে আর কি, যে আলাদা করে আমি প্রিলি পড়া করলাম, এখন প্রিলি হয়ে গেল তারপর রিটেন বা এরকম যেন কিছু না হয়। সামনে যে আমরা টাইমলাইন গুলো দেখছি, এই টাইমলাইনে কিন্তু আমরা একটা শেষ করে একটা পড়ার প্রস্তুতি মানে নেওয়ার সময় পাবো না।
তো সেক্ষেত্রে অনেকের হইতে পারে যে শুধু প্রিলির পড়া পড়ে সন্তুষ্ট থাকবেন, অন্যান্য চাকরি পরীক্ষায় অনেকে আছে যে বিসিএস এর প্রস্তুতি নিয়ে, প্রিলির প্রস্তুতি নিয়ে অন্যান্য চাকরিগুলো নিশ্চিত করতে চান। তো তারা হয়তো সরাসরি হয়তো খালি প্রিলির পড়াই পড়বেন, তারা মেইন কোর্স বা ফরেস্ট কোর্স আছে। কিন্তু যাদের আলটিমেট টার্গেট আছে বিসিএস ক্যাডার হওয়ার, শুধু প্রিলি ক্যাডার হওয়ার স্বপ্ন নাই যাদের। আবারও বলছি, অনেকে আছে প্রিলিতে উত্তীর্ণ হইতে পারলেই খুশি, অন্যান্য চাকরি তাদের জন্য আছে বা ওই দিকে ফোকাস করবে, কিন্তু বিসিএস প্রিলির প্রস্তুতিটা নিতে চায়, কারণ অন্যান্য সমস্ত প্রস্তুতি প্রিলির প্রস্তুতি হয়ে যাবে তাদের জন্য। কিন্তু যারা একদম বিসিএস এর জন্য ডেডিকেটেড, তো তাদের জন্য কিন্তু এই যে শুরু থেকে এটা অনার্স লাইফের থেকে হোক বা সামনে 51তম বিসিএস থেকে হোক বা সামনে যে কোনো বিসিএস এর জন্যই হোক, কেউ যদি একটা নির্দিষ্ট বছরের মধ্যে তার প্রিলি লিখিত এবং ভাইবার পড়া তো আলাদা কিছু নাই, অনেক কিছু আছে প্রিলি এবং লিখিতের মধ্যে, অনেক বেসিক বিষয় আছে, আর ভাইবার কিছু ফান্ডামেন্টাল নলেজ লাগে। এই জন্য এই তিনটা জিনিস আমি একসাথেই বলেছি। ম্যাক্সিমাম সময় হয়তো বলবে যে প্রিলি লিখিত কম্বাইন্ড প্রস্তুতি, তবে হ্যাঁ, প্রিলি লিখিতের মধ্যেও কিছু বিষয় আছে, সেখান থেকে ভাইভাতেও কিছু প্রশ্ন করা হয়, আবার ভাইবার কিছু আছে যে অ্যাটিটিউড চেঞ্জ করতে হয়, সেটা ওই 2-3 মাসের মধ্যে অনেকের ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। তো পুরো টাইম লাইন জুড়ে যদি আমি একজন বিসিএস ক্যাডার হিসেবে নিজেকে ট্রিট করতে পারি, তাকে প্রিলি লিখিত এবং ভাইবা সব মিলেই উত্তীর্ণ হয়ে একটা ক্যাডার হইতে হবে। তার মানে এখানে বিসিএস টোটাল মানে 1 বছরের মধ্যে প্রিলি লিখিত এই জায়গাটা পোর্শনটা আসলে সবচেয়ে বেশি, তাই না? ভাইবার জন্য তো সাম্প্রতিক নলেজটা রাখতে হয়, কিন্তু আমরা দেখি যে প্রিলি এবং লিখিতের মধ্যে হয়তো বা কিছু সাম্প্রতিক বিষয় আছে আমাদের। তো এই অংশটুকু বাদ দিয়ে বাদ বাকি যে অংশটুকু পার্মানেন্ট, সাম্প্রতিকটা আমাদের বরাবরই প্রত্যেকটা বিসিএস এর আগে আলাদা করে পড়তে হয়, শুধু বিসিএস না, প্রিলির আগে আলাদা পড়তে হয়, রিটেনের আগে আলাদা পড়তে হয়, ভাইবার আগে আলাদা পড়তে হয়, সেটা তো ডেফিনেটলি থাকবে। কিন্তু যে অংশটুকু ফিক্সড ফ্রিলি লিখিত এবং ভাইবার জন্য, তো ওই অংশটুকু নিয়ে বিসিএস টোটাল। এই টোটালটার পুনরূপ কিন্তু আমি বলেছি TOTAL, টাইমলেস অনলাইন টিচিং অর ট্রেনিং ফর অল লেভেলস। এটা ধরতে পারেন টাইমলেস, মানে এটা পার্মানেন্ট টাইমলেস যেটাই বলেন না কেন, একবার যদি প্রস্তুতি নেওয়া হয় একদম পার্মানেন্ট ফাউন্ডেশন এটা তৈরি হয়ে যাবে। অর্থাৎ আপনি কম্বাইন্ড ফাউন্ডেশন কোর্স বলেন আর প্রিলি লিখিত কম্বাইন্ড কোর্স বলেন আর পার্মানেন্ট কোর্স বলেন, সেই পুরোটাই বিসিএস টোটাল। এটা নিয়ে আসার ইচ্ছা রয়েছে, অলরেডি আমি প্রাথমিক প্ল্যান রেডি করেছি। ডিটেলস প্ল্যান রেডি করতেই আমার মোটামুটি এটার পিছনেই আমার প্রায় 15-20 দিন বা 25 দিন সময় দিতে হবে। তার মধ্যে তো আপনাদের প্রিমিয়াম ফরেস্ট কোর্সের একটা বিষয় আছে, সবকিছু মিলে তাহলে দেখা যাচ্ছে যে এই কোর্সটা কিন্তু আসবে একদম ফেব্রুয়ারির 10 তারিখে, অর্থাৎ 50 প্রিলি হয়ে যাওয়ার পরে ফেব্রুয়ারির 10 তারিখ থেকে শুরু হবে। এই ইচ্ছা আছে, তার আগে থেকে এটা অ্যানাউন্স করে রাখলাম। আর প্ল্যান আসতে মিনিমাম সময় লাগবে 15-20 দিনের মতো, আরো বেশি সময় লাগতে পারে, কারণ ইন ডিটেলস প্ল্যান এটা তৈরি করতে হবে। এই প্ল্যান তো বাংলাদেশের কোথাও দেখবেন না, মানে যে প্ল্যানটা তৈরি হবে, যদি এখান থেকে পরবর্তীতে কিছু তৈরি হয় তাহলে দেখবেন যে এখান থেকে কপি করা, মানে এই সবকিছু মিলায় এখন পর্যন্ত এই ধরনের কম্বাইন্ড প্ল্যান পাবেন না। অনেক জায়গায় হয়তো বা বিসিএস প্রিলি লিখিত কম্বাইন্ড প্রস্তুতি নাই, প্রিলির জন্য আলাদা ক্লাস হয়, লিখিতের জন্য আলাদা ক্লাস হয়, এটাই আপনি পাবেন। কিন্তু এখানে মোটামুটি 2 ক্লাসের যতটুকু কম, মানে প্রিলির কিছু টপিক আছে যেটা লিখিতের সাথে যাবে না, লিখিতের কিছু টপিক আছে প্রিলির সাথে যাবে না, সেটার প্রস্তুতি আলাদা। কিন্তু যে জায়গাটুকু মিল হবে সেটার প্রস্তুতিটা একসাথেই হবে, ক্লাস একটাই হবে, প্রিলি হোক লিখিত হোক ওইটার জন্য একটা ক্লাস হবে। এটা আরএসআই যেটা আপনারা জানেন অলরেডি, যে 50তম বিসিএস এর জন্য আমরা এক মাসের প্ল্যান দিয়েছি অনেকে, তবে এটা তো বছরব্যাপী চলবে, যাদের জন্য দরকার 2 বছর মেয়াদ থাকে, তো তারা বিগত সালের প্রশ্ন এইভাবে সলভ করেও কিন্তু নিজের যে দুর্বলতাগুলো রয়েছে বা পরীক্ষার হলে যে কনফিউশন গুলো তৈরি হয়, এমসিকিউ ভিত্তিক কনফিউশন, সেটা এটার দ্বারা কাটাইতে পারবেন। তো এইটা তো আসলে সব কোর্সের ব্যাকআপ, ঠিক আছে, ফাউন্ডেশন স্ট্রং করা, কনফিউশন দূর করার জন্য এটা সব কোর্সের ব্যাকআপ এটা। আর এটা তো এক্সাম ব্যাচ আপনারা আছেনই, যে যত যাই করুন না কেন, যদি আপনি যতই পড়ুন না কেন, যদি এক্সাম না দেন, আলটিমেটলি দিন শেষে রেজাল্ট জিরো, এটা আমরা জানি সবাই। যাক, এটা একটু বিস্তারিত সময় নিলাম, কারণ ওই জিনিসটা অনেকে প্রশ্ন করছেন, যাতে মানে বলা যায়, আলাদা করে বলার সুযোগ হয় না, তো এখনই বলে দিলাম। ওকে, এবার আসি তাহলে বাংলা ভাষা এবং ব্যাকরণ প্রাথমিক আলোচনা। তো এখানে আমরা জানি যে বাংলা ভাষা কোন জায়গা থেকে এসেছে, প্রত্যেকটা ভাষার একটা ভাষা বংশ থাকে, ভাষা বংশ থেকে ধীরে ধীরে বিভিন্ন কোর্স মেনটেন করে করে সর্বশেষে ভাষাটা চলে এসেছে। তো আমাদের যে বাংলা ভাষার যে ভাষা বংশ, সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ,
ইন্দো ইউরোপীয় ভাষা বংশের দুইটা আবার অংশ শাখা রয়েছে, একটা নাম কেন্তম আর একটা নাম শতম। তো কেন্তমের এখানে 6টা ভাগ আর রয়েছে, শতমের রয়েছে 4টা ভাগ। তো কেন্তম এটা দেখতে পারেন নামগুলা বা শতম এই নামগুলা পরীক্ষায় কিন্তু আসছিল নিচের কোনটি কেন্তমের মানে শ্রেণীভুক্ত। হিত্তিক এবং তকরিক এটা আসছিল, কারণ এটা এশীয় শাখা। আর এগুলো যদি দেখেন সবগুলো কিন্তু ইউরোপীয় শাখার মধ্যে পড়ে যাচ্ছে, তো এশীয় শাখার মধ্যে এই জিনিসটা আসছিল এবং এইভাবেই পরীক্ষায় কিন্তু একবার প্রশ্ন সেট হয়েছিল। ওকে, তারপরে শতম। শতমের আবার 4টা ভাগ আছে, আমাদের বাংলা ভাষাটা আসছে এই শতম শাখা থেকে। কিভাবে শতম শাখা? কারণ শতমের আবার মানে যে অংশটুকু রয়েছে এখানে উপশ্রেণী যেগুলো রয়েছে, আমরা যদি দেখি যে আর্মেনীয়, আলবেনীয়, বাল্টো স্লাভিক এবং ইন্দো ইরানীয়, এই ইন্দো ইরানীয় থেকেই আসলে বাংলা ভাষাটা এসেছে ধীরে ধীরে। তো পুরো কোর্সটা যদি দেখি, এটা তো টোটাল ইন্দো ইউরোপীয় ভাষার দুইটা অংশ থাকলো। এই দুইটা অংশের মধ্যে থেকে এখন কিভাবে বাংলাটা আসছে? প্রথমে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, এখান থেকে ইন্দো ইরানীয়, এই যে এখানে মানে শতমের ইন্দো ইরানীয়, এটা আমরা ধরতে পারি। ইন্দো ইরানীয় থেকে প্রাচীন ভারতীয় আর্য। এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রাকৃত আর একটা হচ্ছে সংস্কৃত বা বৈদিক ভাষা। তো এই বৈদিক ভাষা হিসেবেও কিন্তু আসে আবার কখনো কখনো, ঠিক আছে। আর প্রাকৃতের ব্যাপারটা আমরা এর আগেও পড়েছি বা আপনারা পড়েছেন অলরেডি, আমরা তো বাংলা সাহিত্য পড়বো, ওখানে আমরা দেখবো যে অনেক কিছু যে প্রাকৃতের মধ্যে, সরি এই যে ডক্টর শহীদুল্লাহ আর হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এই বিষয়গুলো তো আমরা বাংলা সাহিত্যের মধ্যে আমরা পড়েছি বা এই কোর্সে আমরা সামনে আবার পড়বো। তো প্রাকৃত আমরা জানি আবার দুই ধরনের, একটা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত আর একটা হচ্ছে মাগধী প্রাকৃত। তো শহীদুলের মতে কি আমরা জানি গৌড়ীয় থেকে বাংলা আসছে, আর সুনীতি কুমারের মতে আমরা জানি হচ্ছে মাগধী থেকে বাংলা আসছে, ঠিক আছে। এটা অনেকের কনফিউশন হইতে পারে যে ক খ গ, গৌরীয়, গ যেহেতু আগে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আগে, আর ম অনেক পরে, তো এসও পরে, এটা সুনীতি কুমার ইন্ডিয়ার আমরা চিন্তা করতে পারি। আর বাংলাদেশের প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সবার আগে। তো তার শতকটা এই জন্য আগে, সপ্তম শতকে এটা করেছে আর দশম শতকে এটা করেছে, পরেরটা পরে আগেরটা আগে, সবকিছু। তো আমরা জানি যে এই প্রাকৃত থেকে কিন্তু পরবর্তীতে অপভ্রংশের মাধ্যমে বাংলা আসছে। তো প্রাকৃত থেকে তাহলে প্রত্যেকটা প্রাকৃত গৌড়ীয় অপভ্রংশ আমরা বলতে পারি, গৌরী মাগধী অপভ্রংশ বলতে পারি। তো প্রাকৃতের তো অপভ্রংশ একটা আছে। দেন অপভ্রংশ থেকে বঙ্গকামরূপী, বঙ্গকামরূপী থেকে বাংলা, অসমিয়া এবং উড়িষ্যা ভাষা। তো বাংলার সাথে অসমিয়া এবং উড়িষ্যা ভাষা এই বঙ্গকামরূপী থেকেই আসছে, এই জন্য অসমিয়া এবং উড়িষ্যা ভাষাকে বাংলা ভাষার সহোদর বলা হয়। ফাইনালি এখান থেকেই জন্ম তাদের, বঙ্গকামরূপী থেকে। তো যে কোনো জায়গা থেকে আসতে পারে, এটা পুরোটাই বাংলা ভাষার কোর্স। ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, দেন ইন্দো ইরানীয়, দেন প্রাচীন ভারতীয় আর্য, দেন প্রাকৃত, অপভ্রংশ, বঙ্গকামরূপী, বাংলা, এই পুরোটা মিলে কিন্তু এই বাংলা ভাষার জন্ম হয়েছে। তো এই জিনিসগুলো আগেও আপনারা পড়েছেন হয়তোবা, এই অংশটুকু তো পড়েছেন, এই অংশটুকু বিগত সালের প্রশ্ন পড়া থাকলে কিন্তু মিস যাওয়ার কথা না। কারো যদি এই অংশটুকু পড়া না থাকে তার মানে বোঝা যাবে আপনি বিগত সালের প্রশ্ন দিকে ফোকাস দেন নেই। এবার আসি, এই যে ভাষাগুলো আমরা দেখলাম এখানে কিছু বাংলা, অসমিয়া, উড়িষ্যা, আবার আমরা দেখেছি যে বাংলা ব্যাকরণের নতুন বইটাতেও কিছু উপভাষা কিন্তু অ্যাড করেছে, এবং উপভাষা থেকে আমরা প্রশ্ন আসতে দেখেছি। প্রিভিয়াসলি একটা প্রশ্ন কিন্তু এসেছে উপভাষা থেকে, বাঙালি উপভাষার ব্যাপারটা কিন্তু পরীক্ষায় এসেছিল। তো এটাও কিন্তু আমাদের জানি যে নতুন ব্যাকরণ বইয়ে কিন্তু অ্যাড করা হয়েছে, সেটাই বক্স আকারে উপস্থাপনা করা হয়েছে। তার মধ্যে আমাদের দেখতে হবে বাংলাদেশের সাথে সম্পর্কিত যেটা, এটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশের সাথে হয়তোবা পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়ার যে অংশটুকু আছে ওইটুকু আমাদের নাও লাগতে পারে একদম। সেই অংশটুকু যদি দেখি হয়তোবা রাঢ়ী বা ঝাড়খণ্ড, এই অংশটুকু যেটা আছে এটা লেস ইম্পর্টেন্ট মনে হইতে পারে। কিন্তু উপরের 4টা জিনিস আমরা দেখতে পারি, যদিও এই 4টা জিনিসের সাথে, 4টা উপভাষার সাথে আমাদের কিছু কিছু নাম আমরা যদি দেখি, যে আমাদের যে বাংলা, বাংলাদেশ বিষয়বলি যে জনপদ পড়েছি আমরা, এই জনপদের যে নামগুলো রয়েছে প্রায় ওই নামের সাথে আর কি মিল আছে। তো বাঙালি অ্যাজ এ হোল বাঙালি, এবং বাঙালির বলা হচ্ছে বাংলাদেশের মধ্য এবং দক্ষিণ অঞ্চলের যে ভাষা, এটা বাঙালি উপভাষা বলা হচ্ছে, মিডল এবং দক্ষিণ অঞ্চলের ভাষা। দেন পূর্বী, বাংলাদেশের পূর্ব অঞ্চল, পূর্বের সাথে আমরা বুঝতেই পারবো পূর্বের দিকে কিন্তু আবার ত্রিপুরাও আছে, আসামও আছে, ওইদিকে ইন্ডিয়ার বর্ডার যদি আমরা চিন্তা করি পূর্বের সাথে পূর্ব, এটা মিল থাকবে। আর বরেন্দ্র অঞ্চল কোনটা? আমরা তো বাংলাদেশে বরেন্দ্র বা পুন্ড্র অঞ্চল এই অংশটুকু তো আমরা জানি যে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল যেটা আছে সেইটা, তো ওইটার সাথে কিন্তু মিল আছে, এগুলো যদি একটু খেয়াল করেন। অথবা বাঙালিটা আপনাকে আলাদা করে খেয়াল রাখতে হবে, এখানে মধ্য এবং দক্ষিণ অঞ্চল।
আর কামরূপের মধ্যে এই যে এখানে দেখা যায় যে বাংলাদেশের রংপুর অঞ্চল হচ্ছে কামরূপী। তাহলে রংপুর অঞ্চলটা বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু এর বাইরে অন্য যে তথ্যগুলো আছে যেমন বিহার, পশ্চিমবঙ্গ ইন্ডিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। তো ওই প্রেক্ষাপট থেকে প্রশ্ন নাও আসতে পারে, কিন্তু বাংলাদেশের রংপুর অঞ্চল যেটা আছে এখান থেকে প্রশ্নটা আসার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে এই চারটার দিকে একটু বেশি ফোকাস দিব, বাদ বাকি যেটা আছে এমনি দেখে রাখবো, যেহেতু বইয়ে আছে দেওয়া, এক নজর দেখবো। রাঢ়িটা পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডীটা ওই পশ্চিমবঙ্গের মধ্যে, আর ঝাড়খণ্ডের কিছু অংশে আছে। ওকে, তাহলে এখানে বাঙালি, বরেন্দ্রী যেটা বলা আছে পূর্বী, এই চারটা জিনিস দেখবো যেটা আমি বললাম তখন। এবার আসেন ব্যাকরণ বিষয়ক গ্রন্থ। ব্যাকরণ বিষয়ক গ্রন্থ খুবই ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হয়, ঘুরিয়ে ফিরিয়ে বা ডিরেক্ট প্রশ্ন কিন্তু হয়। আমরা ডিরেক্ট প্রশ্ন আগে দেখেছি, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আমরা 47-এও দেখেছি। তো ওই ধরনের কিছু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন যেগুলো থাকে, ওগুলো কনফিউশন থাকলে পরীক্ষার হল থেকে বের হয়ে অনেক কিছু অ্যান্সার করা যায়। পরীক্ষার হলের জন্য ওগুলো অ্যান্সার করা মোটেও সুখকর কিছু হবে না পরবর্তীতে। ঠিক আছে, তো যতটুকু আমাদের পড়া সম্ভব, মানে প্রিভিয়াসে যতটুকু আমরা তথ্য পড়েছি ওর প্রেক্ষিতেই আমরা একটা বেসিক প্রস্তুতি নিব, কিন্তু এমন না যে একদম আসমান থেকে কোনো কিছু নাজিল করে নিয়ে এসে নতুন করে পড়বো, ব্যাপারটা এরকম না। তো এবার আসেন যে ব্যাকরণ বিষয়ক গ্রন্থ, আমরা জানি ভোকাবুলারি এম ইডিওমা বেঙ্গল্লা ই পর্তুগিজ, এটা পর্তুগিজ ভাষায় লেখা, মানুয়েল দে আসাম সাহেবের 1743, এই সালটা আমরা জানতে পারি, তার কোন সালে তিনি লিখেছেন। এটাই কিন্তু প্রথম ব্যাকরণ গ্রন্থ, এবং সেটা কিন্তু প্রথম ব্যাকরণ গ্রন্থ যেটা, সেটা কিন্তু কোনো বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থ হইলেও সেটা কিন্তু বাংলায় লেখা না, সেটা একটা পর্তুগিজ ভাষায় লেখা। বাংলা লেখাটা অনেক পরে আসছে, প্রথমে পর্তুগিজ আসছে, তারপরে সেটাকে লেখা হয়েছে ইংলিশে, দেন আসছে বাংলায়। ওকে, তারপরে এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এটা লিখেছে নাথালিয়ান ব্রাসি হেলের, প্রথম ব্যাকরণ গ্রন্থ মুদ্রিত। এখানে কিন্তু মুদ্রণ বলা আছে, আগেরটা কিন্তু মুদ্রিত ছিল না। তো মুদ্রণ বা গ্রন্থাগারে প্রথমবারের মতো ব্যাকরণ গ্রন্থ বেরোছে নাথালিয়ান ব্রাসি হেলেটের, সেটাও কিন্তু আবার ইংলিশে। দেন এরপরে উইলিয়াম কেরি আবার ইংলিশে লিখেছে, এটা কিন্তু বেঙ্গালি, এখানে একটু চেঞ্জ আছে, এটা বেঙ্গল ছিল, এটা বেঙ্গালি। উইলিয়াম কেরি 1801 সালে, যেটা ফোর্ট উইলিয়াম কলেজ যখন তৈরি হলো ওখানে ভাষা শিক্ষা দেওয়ার জন্য এটা লেখা হলো। দেন রাজা রামমোহন রায় প্রথমে ইংলিশে লিখলো, পরে বাংলায় লিখলো, তো বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই নামে। দেন পরে গৌড়ীয় ব্যাকরণ তিনি লিখেছেন, এটাই বেশি ইম্পর্টেন্ট, বাংলা ভাষায় তিনি লিখেছেন রাজা রামমোহন রায়। তো এই চার্ট এতটুকু। এখন এরপরে আরো কিছু ব্যাকরণ গ্রন্থ আছে যেগুলো থেকে আমরা বিভিন্ন সময় প্রশ্ন আসতে দেখেছি। যে ডক্টর মোহাম্মদ ইনামুল হক, তার হচ্ছে ব্যাকরণ মঞ্জুরি আর মনীষা মঞ্জুষা, এই মঞ্জুরির সাথে মঞ্জুষা প্রায় একই রকম শুনতে, মঞ্জুরি মঞ্জুষা, তো মনে থাকবে এটা, এটা দিয়ে মনে রাখার ট্রাই করবেন, একই রকম শুনতে যেহেতু। দেন ব্যাকরণ কৌমুদী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা আমরা বাংলা সাহিত্যের মধ্যেও পড়বো। বাংলা ব্যাকরণ, এটাও বাংলা সাহিত্যের মধ্যে আমাদের পড়ার যিনি আছে, কারণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো আমরা ওখানেও পড়বো। দেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ও তাই, একই বিষয়। আমরা জানি ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ এটা আছে, আর অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটাও আমরা কিন্তু বাংলা সাহিত্যের মধ্যেও পাবো। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট, তার মানে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ, বাংলাতেও কিন্তু থাকতে পারে এটা। উদ্ভব, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ কার লেখা? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আর অষ্টাধ্যায়ীটা কার লেখা? পাণিনির লেখা। এই বিষয়গুলো ছিল ব্যাকরণ গ্রন্থ রিলেটেড। দেন আসেন বাংলা ভাষার যে কিছু অভিধান রয়েছে, সেই কিছু অভিধান, গুরুত্বপূর্ণ অভিধান আছে, এবং সেখান থেকে প্রশ্ন হয়েছে এই পর্যন্ত প্রায় 2 থেকে 3টা। তো রিসেন্ট টাইমে হয়তো বা হয় নাই, কিন্তু এখান থেকে প্রশ্ন হয়েছে, তা আবার পরীক্ষায় প্রশ্ন হইতেও পারে। তো প্রথম অভিধান যেটা, বাংলা ভাষার প্রথম অভিধান যেটা, সেটাও কিন্তু ওই ম্যানুয়াল দে আসাম সাই লিখেছেন, যেরকম ভাবে এখানে আমরা দেখলাম প্রথম ব্যাকরণ বিষয়ক গ্রন্থ তার লেখা, এটাও ঠিক তারই লেখা। তো ডেফিনেটলি সেটা বাংলায় তিনি লেখেন, মানে পর্তুগিজ থেকে বাংলায় ট্রান্সলেট। আমরা তো জানি ডিকশনারি মানে কি, ডিকশনারি তো এক ভাষা থেকে আরেকটা ভাষার একটা ভাষান্তর থাকবে, ওখানে ট্রান্সলিটারেশন থাকবে। তো অভিধান, তো প্রথম অভিধান কিন্তু ওইটাই, বাংলা পর্তুগিজ অভিধান, ম্যানুয়েল দে আসাম, যেহেতু তিনি পর্তুগিজ ভাষাভাষী মানুষ ছিলেন, তো ডেফিনেটলি তিনি পর্তুগিজ বাংলায় লিখবেন। দেন বাংলা ভাষার প্রথম অভিধান, সেটা হচ্ছে বঙ্গ ভাষা অভিধান। বাংলা ভাষার মানে কি, বাংলা থেকে বাংলার, ঠিক আছে, কারণ একটা কঠিন শব্দ সেটাকে আমরা সহজে বোঝার জন্য আমরা বাংলা থেকে বাংলা শিখতে হবে, আমাদের জানতে হবে। সেটা লিখেছে বঙ্গভাষা অভিধান নামে,
সেটা লিখেছে রামচন্দ্র বিদ্যাবাগীশ। তার মানে বাংলা ভাষার প্রথম অভিধান যদি এভাবে বলা হয়, বঙ্গভাষা অভিধান যেটা নাম, কে লিখেছেন? রামচন্দ্র বিদ্যাবাগীশ। এছাড়া আরো কিছু গ্রন্থের নাম মানে অভিধানের নাম বলা আছে, এই অভিধানগুলো কে লিখেছে? বাংলা ভাষার অভিধান উইলিয়াম ক্যারি, শব্দমঞ্জুরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অথবা আপনারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময় পড়বেন। কিন্তু এই দুইটার চেয়ে ইম্পর্টেন্ট মনে হতে পারে যে বঙ্গীয় শব্দকোষ নামে একটা বই আছে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের, চলন্তিকা রয়েছে রাজশেখর বসুর, এগুলো ইম্পর্টেন্ট। কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন এসেছিল, এই যে পরের যেটা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান, যেখানে সমার্থক শব্দ রয়েছে এইগুলা। একবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল এইভাবে যে, এবং অপশনে কিন্তু দুইজনের নামই ছিল, যে প্রথম সমার্থক শব্দের অভিধান কে লিখেছে। তো প্রথম সমার্থক শব্দের অভিধান কে লেখার ব্যাপারটাতে অশোক মুখোপাধ্যায়ের নামও আছে, হাবিবুর রহমান নামও আছে, কিন্তু সঠিক অ্যান্সার হবে হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান। সেকেন্ড হয়তোবা অশোক মুখোপাধ্যায়, কারণ এখানে সাল দেওয়া আছে, তারটা আগে প্রকাশ হয়েছে, আর অশোক মুখোপাধ্যায়ের সালটা কিন্তু পরে 1987। ঠিক আছে, মোহাম্মদ হাবিবুর রহমানেরটা আগে। তো যেহেতু তাদের নামটা আপনি জানলেন, কিন্তু তারা যে থিসরাস বা সমার্থক শব্দের অভিধান যেটা লিখেছেন সেটা তো জানতে হবে। তো হাবিবুর রহমান লিখেছেন যথাশব্দ, আর অন্যজন লিখেছেন অশোক মুখোপাধ্যায় সংসদ সমার্থ শব্দকোষ নামে সমার্থক শব্দের অভিধান লিখেছে। তাহলে এখানে অভিধান রিলেটেড এখানে যা দিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো এখানে আছে। ওকে, এবার আসেন ব্যাকরণের আলোচ্য বিষয়, মানে একদম পিওর ব্যাকরণের মধ্যে ঢুকে যাচ্ছি আমরা। এবং আলোচ্য বিষয়ের মধ্যে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে, ভিডিও লিঙ্ক, এটা অলরেডি আপনারা হয়তো বা ক্লাসটা করেও ফেলেছেন অনেকে। যদি এখান থেকে আমি বলেছিলাম ব্যাকরণের আলোচ্য বিষয় অংশটুকু দেখার জন্য, অথবা অনেকে পুরোটাও দেখে ফেলতে পারেন। তো যদি দেখে থাকেন তো অলরেডি এখানে আর আলোচনা করার তেমন আর কিছু নাই, আমি দ্রুত এটা শেষ করে যাব। যদিও এটা আমি উপস্থাপন করেছি, আমি বলেছি যে এই কাজটা করতে সময় লেগেছে, যেটা আপনাদের বলেছি। আপনাদের 2টা ক্লাস তো দিয়েই দিয়েছি, বা ওই অংশটুকু তো ছিল, এই ক্লাস শেষ করতে পারতেন, কিন্তু ওই ক্লাসগুলো থেকে যে টপিকগুলো ছিল বা যেটা ছিল এটা পুরোটাই এখানে আবার টেক্সট আকারে নিয়ে এসেছি। তো যার কারণে সময় লেগেছে, কিন্তু একটা ভালো কাজ হয়েছে, আপনাদের জন্য সুবিধা হবে আর কি করতে। তাহলে মৌলিক অংশ আমরা জানি যে ভাষার মৌলিক অংশ হলো 4টা, এখানে ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ এগুলো আছে। আর এখান থেকেই আমরা উপাদান জানি, যে উপাদান বা উপকরণ রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তো যখন এটা আসে সেটাও ঠিক একই ফ্লোতে যায়, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ বলে কিছু নাই, ভাষা। তো উপাদান যখন আমরা বলবো, আমরা পিছন থেকে আসতে হবে আমাদের, এটা থেকে এইদিকে, এটা থেকে এইদিকে, দেন সর্বশেষ হলো এটা। তাহলে আমরা জানি কি, যে ভাষার যদি বলা থাকে উত্তর হলো, এই প্রশ্ন হলো এইগুলা, এই যে এখানে নিচে মূল উপাদান বা ক্ষুদ্রতম একক, মূল উপকরণ, একক বা বৃহত্তম একক, এগুলো হচ্ছে প্রশ্ন, আর উত্তর হলো তার ইমিডিয়েট আগেরটা। তাহলে ভাষার একক যদি বলে, ভাষার বৃহত্তম একক যদি বলে, ভাষার মূল উপকরণ যদি বলে, সেটা বাক্য। বাক্যের মূল উপকরণ যদি বলে, সেটা শব্দ। বাক্যের বৃহত্তম একক যদি বলে, সেটা শব্দ। বাক্যের একক যদি বলে, সেটাও শব্দ। ঠিক আছে, এটা নিয়ে বিভিন্ন বইয়ে বিভিন্ন জিনিস থাকতে পারে, বিভিন্ন এমসিকিউ বিশেষ করে বেশি ঝামেলা থাকে। যেটা বলছি এটা ফাইনাল ধরে নিবেন, এই উপকরণ কথাটা যদি থাকে তাহলে এইটা, আর বৃহত্তম একক বা শুধু সিঙ্গেল এককের কথা যদি বলা থাকে তাহলে এটা। আর একমাত্র উপাদানের কথা যদি বলা থাকে, উপাদান, উপকরণ, উপাদানের মধ্যে অনেক পার্থক্য আছে, এর ভিতরে একদম বিস্তারিত যাওয়ার দরকার নেই, এইটুকু মনে রাখলেই চলবে। আর যদি না বলে যে ক্ষুদ্রতম একক, যদি বলে একক না বলে যদি ক্ষুদ্রতম একক বলে, তাহলে আনসার হবে ধ্বনি। কোন কোন ক্ষেত্রে ধ্বনি হইতে পারে? যদি এরকম বলা হয় যে ভাষার কথা যদি বলা হয়, যে ভাষার মূল উপাদান কোনটি, সেটাও আপনি ধ্বনি বলতে পারবেন। মূল উপকরণ আর উপাদান বলা যাবে না, কিন্তু এটা ধ্বনি কিন্তু সবকিছুর মূল উপাদান, একদম ক্ষুদ্রতম একক, মানে ওটা ভাঙাইলে আর কিছু আসবে না। ভাষাকে ভাঙাইলে আপনি বাক্য পাবেন, বাক্যকে ভাঙাইলে আপনি শব্দ পাবেন, শব্দকে ভাঙাইলে আপনি ধ্বনি পাবেন, ধ্বনিটা হয়ে যাবে। কিন্তু এই শব্দের যদি পরীক্ষায় আসে যে শব্দের মূল উপকরণ কোনটা, ব্যাপারটা শব্দের মূল উপকরণ হচ্ছে না, শব্দের তখন হয়ে যাচ্ছে মূল উপাদান, কারণ এরপরে আর কোনো কিছু ভাঙানো যাচ্ছে না। বা ক্ষুদ্রতম একক কোনটা, সেটাও ধ্বনি। এখন ধ্বনি বা বর্ণ দুইটা চিন্তাই করতে পারেন, ধ্বনিও যা বর্ণও তাই, এখানে একই বিষয়। কারণ হচ্ছে বর্ণটা হচ্ছে লিখিত রূপ, আর ধ্বনিটা হচ্ছে যেটা আমরা উচ্চারণ করছি সেটা। তো উচ্চারণটাকে যদি আমরা লিখিত আকারে দেখাইতে চাই, সেটা তো তখন বর্ণ হয়ে যাচ্ছে।
তো এই বিস্তারিত আলোচনা হয়তো ক্লাসে আরো আমি সময় নিয়ে করেছি, যে অংশটুকু দিয়েছি ওই অংশটুকু বোঝার কথা আপনাদের। তো ওইটাই আবার একটু রিভিউ করলাম, জাস্ট অ্যান্সারটা হলো ইমিডিয়েট আগেরটা। এবার আসেন আলোচ্য বিষয়। তো আলোচ্য বিষয়ের মধ্যেও এখানে আমরা নতুন এবং পুরাতন বই মিলে এখানে অ্যাড করার ট্রাই করেছি, তবে আলোচ্য বিষয় নিয়ে খুব বেশি প্যারা নেওয়ার দরকার নেই, নামের সাথে কাজের মিল থাকবে। যেমন প্রথম হচ্ছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব হচ্ছে ধ্বনি রিলেটেড যা যা আছে সবকিছু এর মধ্যে, যেমন ধ্বনি বর্ণ, ধ্বনি উচ্চারণ হয় কই থেকে সেইটা, ধ্বনির পরিবর্তনটাও তাই, ধ্বনির বিন্যাসও তাই, ধ্বনির সংযোগও তাই। তো ধ্বনির সংযোগ আমরা জানি যে ধ্বনির সংযোগ যেটা ঘটে, ধ্বনির সংযোগ কোথায় ঘটে? সন্ধিতে ঘটে না? তারপর ধ্বনি রিলেটেড উচ্চারণের যে বিষয়টা, নত্ব এবং সত্য বিধান, এগুলো আছে না? তার মানে এখান থেকে যা যা আলোচ্য বিষয় আছে তার মধ্যে সবকিছু তো থাকবেই, তার মধ্যে নত্ব এবং সত্য বিধানটা আমি আলাদা করে পড়বো, কারণ এটা পরীক্ষায় আসবে, আর সন্ধিটা আলাদা করে পড়বো। এটা খেয়াল রাখবো। এই সবকিছু আসলে ধ্বনির সাথেই সম্পর্কিত, আর বাদ বাকি যা যা আছে সব কিন্তু ধ্বনির সাথেই সম্পর্কিত, আলাদা করে নাম মুখস্থ করার দরকার নেই। যদি কখনো পরীক্ষায় আসেও যে ধ্বনি এবং বর্ণ নিয়ে কোথায় আলোচনা করা হয় ধ্বনি তত্ত্বে, এটা অ্যান্সার করতে খুব বেশি বেগ পেতে হবে না, আপনারা জানেন সেটা। তাহলে এখানে আমাকে স্পেশাল ফোকাস এটাতেই দিব, নত্য সত্য বিধান এবং সন্ধিটা কোথায় আলোচিত হচ্ছে সেটা হচ্ছে ধ্বনি তত্ত্ব, ব্যাস। দেন আসেন অর্থতত্ত্ব, বা এখানে বাক্যতত্ত্ব যদি যাই সমস্যা নেই, সিরিয়ালে যেটা যাচ্ছে সেটাই গেলাম। তা বাক্যতত্ত্ব সিনট্যাক্স, বা এর আরেকটা নাম হচ্ছে পদক্রম। পদক্রম মানে বাক্য মানে কি, বাক্যের একটা পদ থেকে আরেকটা পদ বসার একটা ক্রম রয়েছে, এই জন্য এটাকে আমরা বাক্যতত্ত্ব বা পদক্রমও বলতে পারি। কারণ পদ, একটা বাক্য মানে কি, বাক্যের মধ্যে অনেকগুলো পদ থাকে আমরা জানি, ঠিক আছে? তাহলে পদের একটা ক্রম রয়েছে, এই জন্য এটাকে বাক্যতত্ত্ব বা পদক্রমও বলা হচ্ছে। ইংলিশ নামটাও দেখবেন সিনট্যাক্স। ওকে, আমার বাক্যতত্ত্বে যা আলোচনা হবে সবই বাক্য রিলেটেড বিষয়গুলোই আলোচিত হবে। যেমন বাক্যের যা যা আছে, গুণাগুণ বলেন, বাক্যের রূপান্তর বলেন, যোগ্যতা বলেন, উপান্তর, বাক্যের লোভ যা আছে, যেহেতু পদক্রম আলাদা নাম, তাহলে পদ পরিবর্তন যা হয়, পদ রিলেটেড যা যা আছে সবই এর মধ্যে থাকবে। এটা আলাদা করে পড়ার দরকার নেই। একটা বাক্যের শেষে, বাক্যের মধ্যে আপনি দাঁড়ি দেন, কমা দেন, ফুল, তারপরে সেমিকলন দেন, আরো অনেক যতিচিহ্ন ব্যবহার করেন। তাহলে এটা কি, আপনি তো ধ্বনিতত্ত্বের মধ্যে ফেলতে পারবেন না, অর্থতত্ত্বের মধ্যে তো এটা পড়বে না, শব্দও তো না এটা। তার মানে একটা বাক্যের গঠনের মধ্যে এইগুলো পড়ে, তার মানে জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন এগুলো এর মধ্যেই পড়ে। তাহলে এই জিনিসগুলো বাক্য দিয়েই আপনি বুঝতে পারবেন। তারপরে বাচ্য বলেন, উক্তি বলেন, ভয়েস বলেন, ন্যারেশন বলেন, এটা তো একটা বাক্য। মানে আবার আমরা ধরতে পারি যে ধ্বনি তত্ত্ব, অর্থতত্ত্ব এবং শব্দতত্ত্ব, এখানে যা যা আছে এগুলো তো প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল জিনিস। ধ্বনি একটা সিঙ্গেল জিনিস, অর্থ তো মানে অর্থই, তারপরে শব্দ মানে শব্দ, এর বাইরে যা যা থাকবে সবকিছু আপনি বাক্যতত্ত্বের মধ্যেও ফেলে দিতে পারেন, যে জিনিসগুলো বড় বাক্য আর কি। বাক্যর মধ্যে আমরা এটা ধরতে পারি যে এখানে কিন্তু এক্সট্রা করে হয়তো বা কেয়ার দিতে হইতে পারে, আপনাকে মনে হতে পারে যে কারক বিভক্তি, কারণ এই রিলেটেড প্রশ্ন আসতে পারে যে কারক বিভক্তি কোন তত্ত্বের আলোচ্য বিষয়, যদিও এখানে বাক্য আছে এগুলো, কিন্তু স্পেশালি যেরকম সন্ধিটা আমরা আলাদা করে নিয়েছি ঠিক এটাও আলাদা করে নিব। বাচ্যোক্তিটা আপনি চাইলে আলাদা করে নিতে পারেন। আবার এখানে আছে এক কথায় প্রকাশ বা বাক্য সংক্ষেপণ, কারণ এক কথায় প্রকাশের আরেক নামই বাক্য সংক্ষেপণ। এখানে যেহেতু বাক্য উপাদান লোপের কথা বলা হয়েছে, তো এখানে বাক্য সংক্ষেপণ মানেও একটা উপাদান লোপ হয়ে একটা নতুন অর্থ দিয়েও প্রকাশ করা হতো, কিন্তু এটা এখন বর্তমানে বাক্য সংক্ষেপণের মধ্যেই কিন্তু এটা আছে। তাহলে আপনাকে স্পেশালি হয়তো কেয়ার করবেন এখানে কারক বিভক্তি যেটা আছে, বাক্য সংক্ষেপণটা, এটা আবার অনেকের ক্ষেত্রে বিরাম চিহ্ন কোথায় আলোচিত হয় এটাও অনেকে কনফিউশনে পড়ে যেতে পারেন। তো ডেফিনেটলি এটা বাক্যতত্ত্ব, এই তিনটা জিনিস ভালো করে খেয়াল রাখেন। দেন আসেন অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব বা সিমেন্টিক্স বা বাগঅর্থ তত্ত্ব। অর্থ বাগঅর্থ একই জিনিস। তার মানে এখানে যা যা আছে অর্থ, সমার্থক শব্দ হোক, বিপরীত শব্দ হোক, যত অর্থ আছে, শব্দের সাথে যত অর্থ লাগানো যায়, মুখ্যার্থ হোক, গৌণার্থ হোক, শব্দের যা যা কিছু, শব্দের যা যা অর্থ আছে, এই যে মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীত শব্দ, তারপর শব্দ জোড়, এর মধ্যে একটা অর্থ আছে। তারপরে শব্দ বা বাক্যের অভিধা, বাক্যের ব্যঞ্জনা, অভিধা ব্যঞ্জনা, এগুলো হচ্ছে নতুন টার্ম, নতুন বইয়ে আছে এটা। অভিধা ব্যঞ্জনা সবই কিছু আসলে অর্থকেই আসলে মিন করে, সবকিছুই অর্থকেই মিন করে, কিন্তু এখানে একটা বোল্ড করা আছে বাগধারা। তাহলে বাগধারা এখানে মনে হতে পারে বাগধারা এক পাশে আছে, তারপরে বা প্রবাদ প্রবচন বাগধারা ওইদিকে বাক্য সংকোচন সেটা পড়ছেন। তো বাগধারা মানেও তো একটা, এখানে বাগধারাগুলো একটা ডেফিনিট একটা অর্থ আছে, ভিন্ন একটা অর্থ প্রকাশ করে, সমষ্টি থেকে ভিন্ন অর্থ প্রকাশ করে, তার মানে এটা একটা মিনিং দেয়, যার কারণে এটা অর্থতত্ত্বের মধ্যে আলোচিত হয়। তো এটা আপনাকে আলাদা করে একটু পড়তে হবে। যদি আমরা দেখেছি এখন পর্যন্ত যত প্রশ্ন হয়েছে
তার সবগুলোই ম্যাক্সিমাম ধ্বনিতত্ত্ব বা শব্দতত্ত্ব থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে। ধ্বনিতত্ত্বের মধ্যেই কমন কিছু বিষয়, নত্য সত্য কোথায় আলোচিত হয়, সন্ধি কোথায় আলোচিত হয়, আর বাদ বাকি শব্দতত্ত্বটার বিষয়টা আসে। শব্দতত্ত্বের আরেক নাম হচ্ছে রূপতত্ত্ব। এই রূপতত্ত্ব নিয়েও প্রশ্ন আসতে পারে যে শব্দতত্ত্বের আরেক নাম কি। খুব কেয়ারফুল থাকবেন, মরফোলজি ইংলিশ। তো এখানে শব্দ রিলেটেড যা যা আছে, শব্দের ক্লাসিফিকেশন, শব্দের গঠন, এছাড়া আদার দেন যে শব্দগুলো আছে সেগুলো, যেমন লিঙ্গ, বচন, মানে সিঙ্গেল সিঙ্গেল যেগুলো, সেগুলো আমরা শব্দ হিসেবে চিন্তা করতে পারি। লিঙ্গ, বচন, পদচিত্র, নির্দেশক, পুরুষ, কাল, ধাতু, প্রকৃতি, প্রত্যয়, উপসর্গ, সমাস। এখানে যে বিষয়গুলো আছে, তাহলে মানে যেগুলো বাক্য না, যেমন আমরা দেখেন এগুলো কিন্তু বাক্যর মধ্যে যে বাক্য তত্ত্ব যেগুলো আছে সেগুলো একদম ডিরেক্ট বাক্য হইতে হবে। আর এগুলো কিন্তু আমরা সিঙ্গেলি আর একটা প্রত্যেকটা অধ্যায় হিসেবে পড়েছি, প্রত্যেকটা শব্দ হিসেবে পড়েছি। শব্দ গঠনের প্রক্রিয়া যা যা আছে, শব্দ যে গঠন প্রক্রিয়ায় হয়, তার মধ্যে হয়তোবা হ্যাঁ সন্ধির মাধ্যমে শব্দ গঠিত হচ্ছে, কিন্তু তার মধ্যে ধ্বনির সংযোগ ঘটার জন্য এটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। কিন্তু বাদবাকি সবগুলো কিন্তু যেমন প্রকৃতি প্রত্যয় আছে, উপসর্গ, সমাস, এগুলোর মাধ্যমে কিন্তু শব্দ গঠিত হচ্ছে। ঠিক আছে, এগুলোকে ডিরেক্ট শব্দের কিন্তু একটা সংযোজন ঘটে। তো যার কারণেই এগুলো শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে এখানে এক্সট্রা করে হয়তো বা ফোকাস দিতে হইতে পারে যে প্রকৃতি প্রত্যয় বা ধাতু এটা কোথায় আলোচিত হয়, তারপর উপসর্গ বা সমাস এগুলো কোথায় আলোচিত হয়। মানে সমাসটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আবার পরীক্ষায় আসতে পারে যে আহ দেখেন পদক্রম কিন্তু বলা আছে। এখানে একটা জিনিস আমি অন্য কালার দিয়ে দাগাই দিচ্ছি, যাতে একটু যদি টেকনিক্যাল কোনো প্রশ্ন হয় তাহলে যেটা বুঝতে পারেন আর কি। পদের পরিবর্তন বা ক্রম, পদক্রমের সাথে এই জিনিসটা মনে রাখবেন। পদের পরিবর্তন, পদের সিকোয়েন্সের কথা বলা হচ্ছে, কোনটার পর কোনটা বসবে সেটাকে বলা হচ্ছে পদক্রম। সেটা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। ব্যাপারটা এরকম না যে পদগুলো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। পদের মধ্যে কি আছে আমরা পড়েছি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, আরো আমরা আছি যে এখন জানি 8 প্রকার পদ। এই যে পদের যে গঠনের যে প্রক্রিয়াগুলা, পদ গঠনের প্রক্রিয়া বা শব্দ গঠনের প্রক্রিয়া, এটা কিন্তু শব্দতত্ত্বেরই আলোচ্য বিষয়। এই যে গঠন প্রক্রিয়া মানে বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, তার মানে মানে এই বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া এগুলো তো এক একটা শব্দই আলাদা, কি শব্দ ভিন্ন তো কিছু না। তো এগুলো কিন্তু শব্দতত্ত্বেরই আলোচ্য বিষয়। তাহলে এখানে খেয়াল রাখতে হবে, যদি এখানে কোনো সময় টুইস্ট দেওয়ার ট্রাই করে পরীক্ষার হলে বা পরীক্ষার প্রশ্ন কঠিন করার ট্রাই করে, তাহলে এই পদের পরিবর্তন বা ক্রম বা পদ নির্মাণ প্রক্রিয়া, এই দুইটা আপনাকে একটু আলাদাভাবে সতর্ক থাকতে হবে এবং এটা বুঝেই করতে হবে। এমন না যে ডিরেক্ট এখানে বক্সে যা যা আছে একদম একদম হজবরল করে মুখস্থ করে ফেললেন। এটা করা যাবে না। যা হয়েছে আমি সময় দিয়ে বলেছি আপনাদের, আপনারা এইভাবে সময় দিয়ে মুখস্থ করবেন, মুখস্থ না মানে বুঝে বুঝে পড়বেন, যাতে অপশন দেখলে আপনি আনসার করতে পারেন, আলাদা করে ব্রেনকে হ্যামারিং করা না লাগে। ঠিক আছে, এটা চিন্তা করবেন। ওকে, সাউন্ড রিলেটেড কোনো ইস্যু হলে আমাকে জানাইন সাথে সাথে, হ্যাঁ। সাউন্ড রিলেটেড বা অন্য কোনো ইস্যু হইলে আমাকে সাথে সাথেই জানাবেন। দেন ধ্বনি এবং বর্ণ। তো ধ্বনি এবং বর্ণের মধ্যেও আমরা জানি যে এখানে একটা ফ্রি ক্লাস রয়েছে, যদি এই স্লাইডে মানে মূল ক্লাসটা, যেটা কিনা ইউটিউবে আছে। তো আপনারা কেউ প্রয়োজন মনে করলে এটা দেখতে পারেন, যাদের হাতে সময় আছে তারা। এখন আসেন বিস্তারিত আলোচনার মধ্যে। এই আলোচনাগুলো দেখলেও হবে, সমস্যা নেই, ওই ক্লাসটা করতে হবে এমন না। এখানে যা আলোচনা আছে এইটুকু দিয়ে এনাফ। তো ধ্বনির এই বিষয়টা, যদিও আমরা জানি ধ্বনির মানে শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি, এই জিনিসটা আমরা এখানেও পড়লাম। এই যে শব্দ, শব্দের ক্ষুদ্রতম একক বা মূল উপাদান হলো ধ্বনি, পড়েছি এখানে। কারণ ধ্বনির অ্যান্সার তখনই আসবে, অ্যান্সার হিসেবে ধ্বনি তখনই আসবে যখনই ওটার মানে প্রশ্নের সাথে ক্ষুদ্রতম একক বা মূল উপাদান কথাটা থাকবে, না হলে ধ্বনি অপশন হিসেবে আসবে না। তারপরে ক্ষুদ্রতম অর্থযুক্ত একক, অর্থ যার মধ্যে অর্থযুক্ত মানে অর্থ থাকবে সেটাকে রূপ বলা হচ্ছে। আর ধ্বনিকে যদি আমরা লিখিত রূপ দেই সেটাকে বলা হচ্ছে বর্ণ। লিখে যদি প্রকাশ করি, এই রূপ নিয়ে কিন্তু 47 আমরা দেখেছি প্রশ্ন আসছে, যদি এই জিনিসটা আমি অনেক আগে থেকেই পড়াই। তো ডেফিনেটলি এটা আমার মেইন কোর্সে যারা স্টুডেন্ট ছিল তাদের ডেফিনেটলি এগুলো কমন পড়ছে। ওকে, এবার আসেন স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির যে বিভিন্ন টাইপ রয়েছে, এই টাইপ অনুসারে সংখ্যা কয়টা। আচ্ছা, এখানে বলা আছে মোট ধ্বনি, ধ্বনি বলতে মোট মৌলিক ধ্বনি আর কি। মৌলিক কথাটা মিস গেছে আর কি এখানে। মৌলিক ধ্বনি বা মূল ধ্বনি বলতে পারেন।
যে বাংলা ভাষায় যে বাংলা বর্ণমালায় তো 50টা বর্ণ আছে আমরা জানি। স্বরবর্ণ 11টা, ব্যঞ্জনবর্ণ 39টা, এই 50টা আছে। এই 50টা বর্ণর মধ্যে কিন্তু মৌলিক ধ্বনি আছে 37টা। তার মধ্যে মৌলিক স্বর ধ্বনি আছে 7টা, আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে 30টা। ঠিক আছে, এটা খুব ভালোভাবে মনে রাখবেন। ঠিক আছে, মৌলিক ধ্বনি বাংলা বর্ণমালায় মৌলিক ধ্বনি কতটি? 37টা। মৌলিক স্বরধ্বনি 7টা, আগে থেকেই জানেন সেটা। আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টা, এটা জানতে হবে। কোন 30টা হয়তো বা অত ডিটেলসে জানার দরকার নেই, তারপরেও আহ অনেক সময় বুঝতে পারবেন। ক থেকে ম পর্যন্ত যেটা আছে এদের মধ্যে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে মৌলিক ব্যঞ্জন ধ্বনি, দুই একটা ভিন্ন আছে, যেমন ইও আছে, এগুলা মৌলিক না, এগুলো যৌগিক, কারণ ওর মধ্যে তো দুইটা শব্দের দুইটা বর্ণের মানে সম্মিলিত রূপ আছে এটা। তো ওইগুলো দরকার নেই। মৌলিক ব্যঞ্জনধ্বনি 30টা, আপাতত এটা জানলেই চলবে। আর যদি কখনো আসে ওই রিলেটেড, তো অ্যান্সার করতেই পারবেন নিজেরা, কারণ মানে যেগুলো যৌগিক ব্যঞ্জনধ্বনি এটা দেখে বোঝা যায়। এবার আসেন মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। এই 7টা আমরা জানি। এর মধ্যে এটা হচ্ছে একটা স্বরধ্বনি, এর কোনো লিখিত রূপ নাই। অ, আ, ই, উ, ও। এগুলো বিশ্লেষণ করলে আর কোনো স্বরধ্বনি পাওয়া যায় না, অন্যগুলোকে বিশ্লেষণ করলে অন্য কিছু পাওয়া যায়। তো এবার খেয়াল করেন যে মৌলিক স্বরধ্বনি তো 7টা, কিন্তু যদি বলা হয় মৌলিক স্বর বর্ণ কয়টা, তখন হয়ে যাবে 6টা। কারণ নামে কোনো ধ্বনি নির্দেশক কোনো চিহ্ন নাই। এই নামে কোনো চিহ্ন আমরা কিন্তু বর্ণমালার মধ্যে পাই না, যার কারণে মৌলিক স্বরবর্ণ হলো 6টা, এটা খেয়াল রাখতে হবে। এবার আসেন যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনির কথা বলা হচ্ছে। এখন যৌগিক স্বরধ্বনির মধ্যে অনেক কিছু থাকবে। এরা স্বর বর্ণের মধ্যেও যেরকম থাকবে, ব্যঞ্জন বর্ণের মধ্যেও কিন্তু স্বরধ্বনি থাকবে, কারণ ওর মধ্যে কিন্তু স্বরধ্বনির উচ্চারণ আসবে, উচ্চারণে স্বরধ্বনি কিন্তু চলেই আসবে। যার কারণে সব মিলে হচ্ছে যৌগিক স্বরধ্বনি হলো 25টা। আর এর মধ্যে যেটা স্বরধ্বনি এক জিনিস, আর একটা হলো স্বর গ্যাপ, মানে যৌগিক স্বরবর্ণ আলাদা জিনিস। ঠিক আছে, এখানে যেটা যৌগিক স্বর জ্ঞাপক ধ্বনি বা স্বরবর্ণ রয়েছে আবার দুইটা, একটা ওই আর একটা ও। কারণ এটা বিশ্লেষণ করলে আমরা দুইটা জিনিস পাই। ওই কে বিশ্লেষণ করলে আর রস্বই দিয়েও করতে পারি, আর ও আর রস্বই দিয়েও করতে পারি, দুই ভাবেই করা যায়। আর ও কে ও আর রস্ব দিয়েও করতে পারি, আর ও আর রস্ব দিয়েও করতে পারি। কারণ আপনি যেভাবে উচ্চারণ করবেন, ওই, অ, ই আর ও, ই একই উচ্চারণ, কিন্তু ওই আসবে। আর ও, এটারও কিন্তু দুইটা ভাগ আছে। আবার দেখা যাচ্ছে যে মনে হতে পারে এই জিনিসগুলোতে একদম সিলি সিলি বিষয়, পরীক্ষা হয়তো আসবে না, কিন্তু এই জায়গাগুলো থেকে আমরা বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসতে দেখেছি। তো দেখবেন এগুলো মানে গুরুত্বপূর্ণ জিনিস, তো এগুলা মানে আগে পড়া থাকলেও একবার দেখবেন এগুলা। মানে এখানে দেখেন ওই ব্যঞ্জন ধ্বনি নিয়ে আসলে তেমন কোনো আলোচনা করা কিন্তু হয়নি, কারণ স্বরধ্বনি থেকেই এই প্রশ্নগুলো আসে। দেন আবার হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর। আমরা জানি যে স্বরধ্বনি যেগুলো বা স্বরবর্ণ যেগুলো আছে, স্বরবর্ণ আছে 11টা। তো 11-র মধ্যে আমাদের কিছু আছে হ্রস্বস্বর, কিছু আছে দীর্ঘস্বর। তাহলে হ্রস্ব যেগুলো আছে, যেমন অ, ই, হ্রস্ব ই, হ্রস্ব উ, রি, এগুলো হ্রস্ববর্ণ, মানে মানে হ্রস্বস্বর আছে এগুলো। আর এর বাইরে বাদ বাকি আছে দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ও, ও, এগুলো কিন্তু সবই দীর্ঘস্বর। তারপরে এই 4টা বাদ দিয়ে বাদ বাকি যে 7টা আছে দীর্ঘস্বর, সেগুলো হচ্ছে এ পরীক্ষা আসতে পারে। হ্রস্বস্বর কয়টা? 4টা। দীর্ঘস্বর কয়টা? 7টা। তো হ্রস্বস্বর আমরা 4টা আলাদা করতে পারলে দীর্ঘস্বর বাদ বাকি যে 7টা আছে সেগুলোই। এবার আসেন অর্ধস্বরধ্বনি। অর্ধস্বরধ্বনি আছে হলো 4টা, এটার মতোই কিন্তু হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও। হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও, এগুলোকে অর্ধস্বরধ্বনি বলা হয়। তাহলে অর্ধস্বরধ্বনি এবং হ্রস্বস্বর এগুলো 4টা হইলেও কিন্তু এর ধরন কিন্তু উদাহরণ কিন্তু আবার ভিন্ন আছে। আবার এখানে খেয়াল রাখেন যে দীর্ঘ ই আবার দিয়েন না, কারণ এগুলো কিন্তু অর্ধস্বরধ্বনি না। কারণ ওই, ও, সিঙ্গেল যেগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু যুক্ত আছে, এই বর্ণগুলো কিন্তু যুক্ত। ঠিক আছে, একটার সাথে আর একটা, এই যে যৌগিক স্বরধ্বনির মতো কিন্তু এগুলো। তাহলে এর মধ্যে কিন্তু এগুলো যুক্ত আছে। এগুলো ছাড়া যেগুলো হ্রস্ব টাইপের যেগুলো আছে, আপনি সেটা চিন্তা করতে পারেন। মানে হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ওই, সিঙ্গেল যেগুলো আছে সেগুলো অর্ধস্বরধ্বনি। অর্ধস্বরধ্বনি কিছু উদাহরণ আছে, তো আমরা উদাহরণ না, মানে একদম ওয়ার্ডে উদাহরণ হিসেবে অনেক কিছুই আছে, তো ওই উদাহরণ হিসেবে ওই জায়গা থেকে আসে না। জাস্ট হ্রস্বস্বর এবং অর্ধস্বরধ্বনি, এই টার্মটা একটু খেয়াল রেখেন, এখান থেকে প্রশ্ন হইতে পারে।
তারপর আসেন স্বরধ্বনির উচ্চারণ স্থান। এটা তো অনেক ইম্পর্টেন্ট, পিএসসির ফেভারিট বলা যায়। প্রায় প্রশ্ন হয় এখান থেকে, একটা বিসিএস পরপরই এখান থেকে প্রশ্ন হয়। আবার যদি খেয়াল করেন যে এই পুরোটাই কিন্তু ইম্পর্টেন্ট, তার মধ্যে উপরের ছকটা বেশি ইম্পর্টেন্ট। স্বরধ্বনি কোথা থেকে উচ্চারিত হচ্ছে আর ব্যঞ্জন ধ্বনিটা কোথা থেকে উচ্চারিত হচ্ছে, দুইটাই ইম্পর্টেন্ট আমরা ধরতে পারি। তো স্বরধ্বনি উচ্চারণের সময়টাতে আমরা জানি যে জিহ্বাটা কোথায় থাকে, এটা একটা বিষয়। কারণ তারপর জিহ্বাটার উচ্চতা, এই আর কি বলা হচ্ছে এখানে, জিহ্বার উচ্চতাটা। তারপরে ঠোঁটের উন্মুক্তি, ঠোঁটটা কেমন হয়। আর এখানে সম্মুখ, পশ্চাৎ এবং কেন্দ্রীয় পশ্চাৎ এটা বলা আছে। আমার মুখের ভিতরে, মুখের কোন অংশ থেকে, মুখ গহ্বরের কোন অংশ থেকে উচ্চারিত হচ্ছে স্বরধ্বনিগুলা, সেই ভিত্তিতে সম্মুখ, কেন্দ্রীয় এবং পশ্চাৎ এটা চিন্তা করতে পারি। অর্থাৎ এখানেই আমাদের সমস্ত স্বরধ্বনিগুলো রয়েছে। প্লাস এখানে বলা আছে যে জিহ্বাটা তখন কোন অবস্থায় থাকে, উচ্চ থাকে, উচ্চ মধ্য, নিম্ন মধ্য বা নিম্ন। আর ঠোঁটটা আমাদের কেমন থাকে, সংবৃত মানে ঠোঁটটা বেশি, মানে মানে উন্মুক্তিটা কম থাকে, অর্ধসংবৃত, বিবৃত, অর্ধবিবৃত, বিবৃত। ঠিক আছে? তো আমরা জানি সংবৃত মানে কম, অর্ধসংবৃত মানে কমের চেয়ে একটু বেশি, আর তারপরে হচ্ছে অর্ধবিবৃত, তারপরে বিবৃতের চেয়ে কম, তারপরে বিবৃত যেটা একদম উন্মুক্তিটা অনেক বেশি খোলা থাকে, মানে ঠোঁটটা অনেক বেশি খোলা থাকে, সেটা হচ্ছে বিবৃত। তো এটা আছে। আর উচ্চ মধ্য, মানে এটা কিন্তু মিল আছে, দেখেন উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন, নিম্ন মধ্য, আবার নিম্ন, মানে সে উপরে একদম উচ্চ, নিচে একদম নিম্ন, মাঝখানে উচ্চ মধ্য, উচ্চের সাথে নিম্ন মধ্য, নিম্ন এটার সাথে সংবৃত একদম উপরে, নিচে হলো বিবৃত, মাঝখানে অর্ধ সংবৃত এবং বিবৃত, অর্ধ বিবৃত, ওর সাথে মিল আছে। তাহলে এইটা কিন্তু চোখের মাধ্যমে, এমন না যে আপনি উচ্চারণ করে কোথায় আপনি পাচ্ছেন এটা খুঁজে বের করতে হবে, এমন না। আপনি এই ছকটা মাথায় রাখবেন, কারণ জিভের উচ্চতা এখান থেকে প্রশ্ন হয় আর ঠোঁটের উন্মুক্তি এখান থেকে হয়, এটা একটা মানে পার্সপেক্টিভ হচ্ছে। সেকেন্ড পার্সপেক্টিভ হলো এই জায়গা থেকে, যে আপনার মুখ গহ্বরের কোথা থেকে উচ্চারিত হচ্ছে, সামনের পাশ থেকে হচ্ছে, মিডল থেকে উচ্চারিত হচ্ছে, না পেছন থেকে উচ্চারিত হচ্ছে মুখ গহ্বরের। তো এটাও টেকনিক্যালি মনে রাখা যায়। কেন্দ্রীয় যেটা, কেন্দ্রীয় মানে একদম নিচে, এই দেখেন আ, আ যখন উচ্চারণ করছেন একদম গলার একদম কেন্দ্র, সেন্টার থেকে উচ্চারিত হচ্ছে, এবং এটা কিন্তু দেখেন একদম নিম্ন এবং বিবৃত, দুইভাবে চিন্তা করতে। এটার কিন্তু আর কোনো উদাহরণ নেই, আর কিন্তু আর উদাহরণ নেই, যেহেতু আমরা এটাকে চারটা লেয়ারে ভাগ করব, চারটা লেয়ারে কিন্তু ভাগ করা আছে। তাহলে আটা সবার নিচে এবং মাঝখানে, তাহলে কেন্দ্রীয় ব্যাপারটা শেষ, কেন্দ্রের মধ্যে আর কেউ আসবেও না। তো সবার নিচে যদি হয় তাহলে নিম্ন, জীবের উচ্চতা সবচেয়ে নিচে থাকে, আর ঠোঁটটা সবচেয়ে বেশি উন্মুক্ত হবে, বিপরীত গেল। এখন উপরের গুলোর সাথে আপনি মিলাই দিতে পারবেন খুব ইজিলি, কারণ লেখার সময় এইভাবে লিখবেন, হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ, ব্যাস। আর মাঝখানে আপনি কিছুই লিখবেন না। তাহলে সম্মুখ, কেন্দ্রীয়, পশ্চাৎ যেহেতু, তাহলে মাঝখানে আর কিছু লেখা, উপরে চারটার কেস শেষ। তো চারটা যদি হয়ে যায়, আর এখানে বাদ বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখব। এর সাথে ও, ওই ও এগুলো কিন্তু এখানে আসবে না। ওকে, মানে আর আর দরকার নেই, ওগুলো পরীক্ষায় আসতে পারে। মানে মানে এগুলোর যে বিষয়টা, এগুলো মৌলিকের জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে, যেগুলো আমরা স্বরধ্বনির মধ্যে পড়ে এসেছি। তারপরে এ আর এই দুইটা কিন্তু আবার আমরা সেম রাখতে পারি। খেয়াল করেন যে এই নামে তো আসলে কোনো স্বর বর্ণ নাই, কিন্তু উচ্চারণ আছে আমরা জানি। তো এটা আর এটা কিন্তু দেখতে সেম। আমরা আটা তো নিয়ে আসবো না এখানে, ডেফিনেটলি আটা তো একবারই কেন্দ্রের মধ্যে নিয়ে আসছি এবং সবার নিচে ফেলে দিছি, তো এর সাথে মিলে না। তো যার সাথে যেটা মিলে, যেমন দেখেন এইগুলোর চেহারার সাথে এটা মিলে, ধর্মের দিক থেকে এটা মিলে, এগুলা এটার সাথে এটা মিলে, এটার সাথে এটা। তো এইভাবে আপনি দ্রুত যদি লিখে ফেলতে পারেন পরীক্ষার হলে, যদি মানে কনফিউশন কাজ করছে, সাইডে সাইডে লিখে ফেললেন কোনটার পর কোনটা, তো সেটা দিয়ে আপনি তারপরে চোখ বন্ধ করে আপনি আনসার দাগাইতে পারবেন। এখানে তো উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন, মানে তারপরে নিম্ন মধ্য, নিম্ন, তারপর সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত আর বিবৃত। তো এই বিষয়টা যদি একটু চোখ বন্ধ করে যদি এটা কল্পনায় নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু দ্রুত অ্যান্সার করে ফেলতে পারবেন ইজিলি। তারপর আসেন ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান, এটা কোথা থেকে হচ্ছে। আমরা জানি যে ক থেকে ম পর্যন্ত, এটা আমরা জানি যে 25টা বর্ণ আছে। তো এই 25টা বর্ণের বাইরে কিন্তু আরো আমরা জানি যে ব্যঞ্জন ধ্বনি আছে। তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের পড়তে হবে, এবং মাঝে মাঝে সেই জায়গা থেকে প্রশ্ন হইতে পারে, সেগুলো হইলে একটু কঠিন মনে হবে, কারণ আমরা সিরিয়ালি ক থেকে ম পর্যন্ত 25টা, প্রত্যেকটা বর্গের মধ্যে 25টা 5টা করে পড়তে আমরা অভ্যস্ত। তাহলে প্রথমে হচ্ছে কণ্ঠ, তাহলে ক খ গ ঘ দিয়ে, তারপরে তালু,
চ ছ বর্গীয় ঝ ইয় এই পর্যন্ত। তারপর মূর্ধন্য যেগুলো আছে, মূর্ধন্যর কিন্তু আবার অন্য নাম আছে, পশ্চাৎ দন্তমূলীয়। তালব্যর আর এক নাম অগ্রতালব, কণ্ঠের আর এক নাম হচ্ছে জিহ্বামূলীয়। কণ্ঠ ওখানে মূল থাকে কার, জিহ্বার মূল থাকে। দেন আছে দন্তবর্ণ। দন্তবর্ণ মানে হচ্ছে অগ্রদন্ত বলা যেতে পারে, সামনের দাঁত যেটা। মূর্ধন্য মানে হচ্ছে পশ্চাৎ দাঁত। আর দন্তবর্ণ আমরা অগ্রদাঁত বলতে পারি। মূর্ধন্য বললে সেটা পশ্চাৎ দন্তমূলীয় বলতে হবে। তাহলে দন্তবর্ণ ত থ দ ধ দন্ত ন, এর মধ্যে এই ব্যাপারটা আছে এই পর্যন্ত। ওষ্ঠবর্ণ প ফ ব ভ ম, প দিয়ে উচ্চারণ হয়, এই পর্যন্ত গেল। এখন ভিন্ন কালারের যেগুলো রয়েছে ওগুলোর দিকে একটু যদি আমরা ফোকাস করি, মানে কঠিন প্রশ্ন হলে ওই জায়গাগুলোতে প্রশ্ন হবে, তারপরে একটু সহজভাবে মনে রাখার জন্য। প্রথম কথা হচ্ছে যে কণ্ঠ আর ওষ্ঠবর্ণতে এখানে ধরেন নতুন করে কিছু নাই বর্গের মধ্যে, ওখানে পাঁচটা পাঁচটা সেম আছে। মাঝখানে তিনটাতে কিছু জিনিস অ্যাড হয়েছে, এটা পড়তে পারে। মাঝখানে তিনটাতে অ্যাড করার ক্ষেত্রে আমরা জানি স আছে তিনটা, এই স তিনটাকে আমি তালব্য স, মূর্ধন্য স, দন্ত স এইভাবে করে দিই, তিনটাতে ভাগ করে দিই। এই তালব্য স ভাগ করে দিলাম, মূর্ধন্য স, দন্ত স, পরপর সিরিয়ালে তিনটা বসাই। যদি আমরা জানি যে মূর্ধন্য স তো মূর্ধন্য বর্ণের মধ্যেই হবে, আর তালব্য সটা তো আমরা জানি এটা তালব্যর মধ্যেই হবে, আর দন্ত সটা এটা আমরা জানি যে দন্ত স্বর মধ্যেই হবে, দন্ত বর্ণের মধ্যেই হবে। এটার জন্য আর আলাদা ভাগ করারও কিছু নাই। এই তিনটা স্বর উচ্চারণ অনুসারে তো আমরা জানি কোনটা তালব্য স, কোনটা মূর্ধন্য স, আর কোনটা দন্ত স। তা এটার ক্ষেত্রে ম্যাজিক অন্য কিছুই নাই, খালি এটা ভাগ করে দেওয়ার এই ব্যাপারটা। অন্য যে জায়গাগুলোতে সমস্যাটা, যে তালব্য স্বর দেখেন এখানে অন্তস্থ আর জ, এই দুইটা দেখতে কিন্তু একই রকম, একটাতে ফোঁটা আছে আর একটাতে নাই। ওকে, তাহলে এখানে অনেক সময় মনে হতে পারে যে শয়নের মতো একটা মনে হচ্ছে, শয়ন মানে যদিও এরকম দন্ত না এখানে তো ডেফিনেটলি আসবে না, তারপরেও এরকম মানে জাস্ট চোখের দৃষ্টিতে মনে রাখার জন্য। আর এখানে দেখেন সব র গুলো এখানে আছে মাঝখানে, সব র, র র র, উচ্চারণ তো আসলে রই, একটা বয় শূন্য ডয় শূন্য ঢয় শূন্য, কিন্তু সবই তো র। র গুলো সব মাঝখানে আছে। র গুলো যখন উচ্চারণ হয় এটা আমাদের ভিতর থেকে একদম মূর্ধন্য থেকে, ওই ভিতর থেকে উচ্চারিত হয় বর্ণদন্তমূল থেকে। তারপর আসেন দন্ত বর্ণের মধ্যে, এখানে দেখেন নলস বলেন, নলস, যদি নসল আছে এখানে, নলস অলস এরকম চিন্তা করতে পারেন। তা নিজেকে মানে মনে রাখার জন্য যেভাবেই আপনি চিন্তা করেন না কেন, যদি মনে হয় যে না আপনি কণ্ঠের উচ্চারণ দিয়ে আপনি মনে রাখবেন সেটাও পারেন, সমস্যা নেই। ম্যাক্সিমাম আমি পারবো না, আমি নিজেও পারবো না, কারণ প্রত্যেকটা জিনিসের সঠিক উচ্চারণ স্থান আমরা জানি না। মানে উচ্চারণ করতে গেলে আমরা দেখা যাবে যে অনেকগুলা, সবগুলো কোন জায়গাতে উচ্চারণ হচ্ছে এটা আমাদের সম্ভব না, মানে পার্টস গুলো জেনে বা কোথা থেকে উচ্চারণ হচ্ছে, কম্পন কোথা থেকে আসতেছে, এটা তো ধরেন আমরা গবেষণা করি নাই, বা এটা নিয়ে আমাদের মধ্যে মানে উচ্চারণ করে করে কোথায় কোনটা থেকে আসতেছে এটা অ্যান্সার করার মতো দক্ষতা আমাদের নাই। তো সেক্ষেত্রে আমরা এইভাবেই হয়তো বা পরে ট্রাই করব। এবার আসেন ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। ধ্বনি এবং বর্ণ আসলে এটার কোনো কিছু বাদ দেওয়া যায় না, বাদ দেওয়ার মানে এখানে যা আলোচনা করিনি সেগুলো বাদ দিতে পারেন, এখানে যা আলোচনা করিনি সেগুলো বাদ দিতে পারেন। আসলে এর বাইরে অনেক কিছু থাকতে পারে অনেক বইয়ে বা অনেক কিছুতে, কিন্তু এখানে তো একদম সবকিছু উপস্থাপন করেছে একদম সংক্ষেপে। যে বিষয়গুলো আছে সেগুলোই নিয়ে আসা হয়েছে, সাথে নতুন বইয়ের বিষয়গুলো আনা হয়েছে যেগুলো থেকে প্রশ্ন হতে পারে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা জানি এই ব্যঞ্জন ধ্বনি যেগুলো আছে বা ব্যঞ্জন বর্ণ যেগুলো আছে, আসলে ধ্বনি তো উচ্চারণ যেগুলো হবে তখন ধ্বনি বলতে হবে এগুলোকে। এগুলো যখন আমরা উচ্চারণ করব তখন উচ্চারণের ভিত্তিতে প্রাথমিকভাবে মানে ধ্বনিদ্বারের কম্পন ভিতরে যে আমাদের আহ উচ্চারণ একটা ক, খ, গ, ঘ এই উচ্চারণগুলো করছি, ভিতরে আমাদের কম্পন কতটুকু হচ্ছে ধ্বনিদ্বারে। তো কম্পন বেশি যদি হয় সেটা হবে ঘোষ ধ্বনি, আর কম্পন যদি কম হয় সেটাকে বলা হবে অঘোষ ধ্বনি। এটা একটা ভাগ, এইভাবে দুই ভাগে ভাগ করা যায়। তার মধ্যে আমরা জানি যে কম্পন কম হয় সবচেয়ে বর্ণমালার, মানে এই যে যে বর্গগুলো রয়েছে তার প্রথম দুইটা বর্ণে, সেগুলো এই জন্য এগুলোকে বলা হচ্ছে অঘোষ। ক খ এগুলো হচ্ছে অঘোষ প্রথম দুইটাতে।
অর্থাৎ 1 2 এটা। আর ঘোষ হলো 3 4 5, 3 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর যে বর্ণ রয়েছে সেগুলোতে সাধারণত কম্পনটা বেশি হয়। তবে এখানে আবার ভাগ রয়েছে, আমরা জানি ঘোষের মধ্যেও একটাতে দেখা যাচ্ছে যে আমাদের একটু বায়ুর প্রবাহ কম লাগে, মানে ফুসফুস থেকে কম, মানে বায়ুর চাপ বা নিঃশ্বাস কম লাগে, শ্বাস কম লাগে, আর একটাতে একটু শ্বাস বেশি লাগে, মানে বায়ু প্রবাহ বেশি। যেটা শ্বাস কম লাগে সেটা অল্প প্রাণ, যেটা শ্বাস বেশি লাগে সেটা হচ্ছে মহাপ্রাণ। তার মধ্যে প্রথমটাকে বলা হচ্ছে অল্প প্রাণ, তারপরে মহাপ্রাণ, তারপর এটা আবার অল্প প্রাণ, তারপর এটা আবার মহাপ্রাণ, মানে ঘোষের মধ্যে এইভাবে যাবে। মানে অল্প প্রাণের মধ্যে যাচ্ছে 1 আর 3, মহাপ্রাণের মধ্যে যাচ্ছে 2 নাম্বার এবং 4 নাম্বার প্রত্যেকটা বর্গের। ঠিক আছে, মহাপ্রাণ 2 এবং 4, এটা কিন্তু কোনোভাবে ভুল হওয়া যাবে না। যদি মনে করেন যে এটা ভুল হয়, তাহলে আপনি যদি বাংলা ব্যাকরণের কোনো প্রস্তুতি নিয়েছেন, এটা আমি মানবই না। কারণ কিছু বিষয় আছে যে এটা ভুল হওয়ার কিছু নাই, এটা একদম ম্যাথের মতো বা একটা ডায়াগ্রামের মতো পরিষ্কার, না আছে কোনো মুখস্থ করার কোনো প্যারা, জাস্ট ভাগ করে এটা দিয়ে দিতে হবে। অঘোষ 1 2। এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এরকম ভাবে যে চয়ের পরিচয় যদি বলে তাহলে অঘোষ অল্প প্রাণ। চর কি? অঘোষ এবং অল্প প্রাণের অংশের মধ্যে। যদি থয়ের পরিচয় বলে অঘোষ মহাপ্রাণ, যদি জয়ের পরিচয় বলে ঘোষ অল্প প্রাণ, যদি ধয়ের পরিচয় বলে তাহলে কি ঘোষ মহাপ্রাণ, এরকম করেই বলবে। ঠিক আছে, এটা পরিচয়টা আসলে এইভাবেই কিন্তু আসবে। ওকে, তারপরে বাদ বাকি যেগুলো আছে প্রত্যেকটা বর্গের শেষে যেটা থাকে আমরা জানি এগুলোকে আমরা নাসিক্য বর্ণ বা নাসিক্য ব্যঞ্জন হিসেবে আমরা ধরি, এই বিষয়গুলো কিন্তু এখানেও আছে। তো সেটা এখানেও দেওয়া আছে এখানে। আচ্ছা, এখানে এই যে তারপরে এখানে একটা জিনিস বলি, এটা এখান থেকে নিয়ে আসি আগে। সেটা হচ্ছে তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ, এই চারটাকে শীষ ধ্বনি বলা হইতো বা ঊষ্মধ্বনি বলা হইতো। এখন কিন্তু এখান থেকে তালব্য শ-কে বাদ দেওয়া হয়, মানে মূর্ধন্য ষ-কে বাদ দেওয়া হয়েছে। কিন্তু এখানে তো 4টা ছিল, এই ঊষ্মধ্বনি 4টা ছিল, এই 4টার আবার ভাগ আছে। এই যে এখানে তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, এগুলো আবার অঘোষ অল্প প্রাণের মধ্যে পড়ে এইদিকে, আর হ-টা এখানে মনে হয় বাদ গেছে, হ-টা হচ্ছে মহাপ্রাণের মধ্যে পড়ে। ঠিক আছে, এটা তো এই প্রসঙ্গে এটা আসলে মনে পড়লো এখানে। তাহলে এখানে আসেন যে নিচের চারটা কিন্তু কোনোভাবে ভুল হওয়া যাবে না। এখান থেকে প্রশ্ন আসছে, আপনি ভুল করে আসছেন, এটা যেন কখনোই না হয়। ঠিক আছে, যে স্পর্শধ্বনি বা স্পষ্ট ব্যঞ্জন হলো 25টা। আগে আমরা জানি যে স্পর্শধ্বনি 25টা ছিল, এখন হচ্ছে 20টা বলা হচ্ছে নতুন বইটাতে। কারণ এখান থেকে এই যে শেষের 5টাকে বাদ দেওয়া হয়েছে, এটাকে নাসিক্য হিসেবে আলাদা করেই ধরা হয়েছে। এখন আপনাকে অপশন দেখে জাজ করতে হবে আপনি কি দাগাবেন। 20টা যদি 25টা দুইটাই থাকে তাহলে এটা না দাগানোই আমার মতো মনে হতে পারে যে সেফ জায়গা। যদি সিঙ্গেল আলাদা আলাদা থাকে যে 23 24 25 26, তাহলে আপনি 25টা দাগাবেন। দুইটা থাকলে একটু ঝামেলাই আছে। তো নাসিক্য ব্যঞ্জন নিয়ে তো ঝামেলা নেই, ওটা 5টাই। তারপরে নিচের কোনটি শীষ ধ্বনি নয়, এইভাবে যদি এসে এই 4টাই অপশনে দেওয়া থাকে, তার মানে বোঝা যাবে তালব্যস্যকে বাদ দেওয়ার জন্য এটা মানে প্রশ্নটা করেছে। তখন তালব্যস্যটা শীষ ধ্বনি নয়, নতুন বই অনুসারে আপনি বলতে পারেন। তেমনি নতুন ব্যাকরণে এই 3টা আছে, তালব্যস্য, সরি মূর্ধন্য ষ-র কথা বলছি আর কি, এটা তালব্য ষ, দন্ত স আর হ, এই 3টা। আর পার্শ্বিক ব্যঞ্জন হচ্ছে একটাই উদাহরণ ল, কম্পিত বা কম্পমান এটা র, বয়সন্য র। তো মোটামুটি কম্পিত আর তারণ জাতীয় গুলো কাছাকাছি, আর র উচ্চারণ করতে গেলে একই রকম হয় এগুলো। তবে হ্যাঁ, এটা এই যে এইভাবেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়েছে, যখন কম্পিত আপনি লিখতে যাবেন, ক যখন লিখবেন তো এর নিচে একটা ফোঁটা দিয়ে দিবেন, তাহলে এটা র হয়ে গেল। আর তারণ যখন লিখবেন, তারণ লিখলে কিন্তু তখন আবার এর নিচে যে এরকম তারণ যখন লিখছেন, এই যে তারণ, তাহলে এটা কিন্তু অলরেডি চলে আসতেছে র র, ঢাইশন ঢাইশন। তারপর অন্তস্থ ধ্বনি বা বর্ণ আছে 4টা, হজ ব র ল, আমরা আমরা জানি এরকম হজ ব র ল, তার মধ্যে হটা বাদ দিতে হবে, জ ব র ল, এগুলো হচ্ছে অন্তস্থ ধ্বনি, এই 4টা। আর পরাশ্রয়ী বর্ণ হলো 3টা, সেটা হচ্ছে অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এই পরাশ্রয়ী বর্ণের এই জায়গা থেকে আসছিল পরীক্ষা একবার প্রশ্ন, মানে আমরা জানি যে 47-এ, সেটা হচ্ছে অভিধানের মধ্যে আমরা দেখি যে মানে
স্বরবর্ণ থেকে শুরু হয়, স্বরবর্ণটা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে পরশ্রয়ী বর্ণগুলো শুরু হয়, তারপরে ব্যঞ্জন বর্ণটা শুরু হয়। ঠিক আছে, অর্থাৎ এই অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু এগুলো কিন্তু স্বরবর্ণ শেষ হয়ে গেলে এইগুলো আসে, দেন তারপরে ব্যঞ্জন বর্ণের যে অক্ষরগুলো সেগুলো শুরু হয়। ওকে, এরপর আসেন বর্ণের মাত্রা, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক। এটা বর্ণের মাত্রা, এখান থেকে প্রশ্ন হয়েছে পরীক্ষায়। আমরা জানি যে সব মিলে বর্ণ হলো 50টা। 50টা। এই বর্ণের মাত্রা কিছু হচ্ছে পূর্ণ মাত্রা, কিছু অর্ধমাত্রা, কিছুতে কোনো মাত্রাই নাই, উপরে কোনো মাত্রা থাকে না। তো পূর্ণ মাত্রা এরকম আছে 32টা, অর্ধমাত্রা আছে 8টা, আর মাত্রাহীন আছে হলো 10টা। এই 32, 8, 10 এই সিরিয়ালে এইভাবে মনে রাখবো, 32, 8, 10 মানে পূর্ণ, অর্ধ আর হচ্ছে মাত্রা নাই। এইভাবে 32, 8, 10 দিয়ে 50টা কিন্তু কাভার হয়ে গেল। এবার এর মধ্যে তো যেহেতু আমরা জানি এই 50টার মধ্যে স্বরবর্ণ আছে বা ব্যঞ্জন বর্ণ আছে, তো আপনাকে স্বরবর্ণের 11টা আপনাকে ভাগ করে দিতে হবে, ব্যঞ্জন বর্ণের 39টা ভাগ করে দিতে হবে। তার মধ্যে 39টা আমার ভাগ করার দরকার নেই, স্বরবর্ণটা আমি ভাগ করতে পারলেই ব্যঞ্জন বর্ণটা হচ্ছে এই টোটালটা থেকে আমি মাইনাস করে দিলেই ব্যঞ্জন বর্ণ হয়ে যাবে। এটা থেকে যদি মাইনাস করেন এই রেজাল্টটা পাবেন, এটা থেকে মাইনাস করলে এই রেজাল্টটা পাবেন, এটা থেকে মাইনাস করলে আপনি এই রেজাল্টটা পাবেন। স্বরবর্ণ আছে, স্বরবর্ণের মধ্যে পূর্ণ মাত্রা আছে হলো 6টা, অর্ধমাত্রা 1টা, আর মাত্রাহীন আছে 4টা। যে মাত্রাহীন 4টা আমরা পড়েছি, কিন্তু মাত্রাহীন এখানে তো অর্ধমাত্রা আমরা একটা আছে রি, এটা রি। আর কোনগুলোর মাত্রা নাই এটা কিন্তু উদাহরণের মধ্যে আমরা বিভিন্ন সময় পড়েছি, যে এই যে এ, ওই, ও, ও এগুলোর মধ্যে কিন্তু মাত্রা নাই, উপরে কোনো মাত্রা থাকে না, আর বাদ বাকি সবই কিন্তু উপরে মাত্রা আছে। ওকে, তাহলে 6টা। এখন এখান থেকে যদি মাইনাস করে দেন, 32 থেকে 6 মাইনাস করলে 26, 8 থেকে 1 মাইনাস করলে 7, 10 থেকে 4 মাইনাস করলে 6। তাহলে এইভাবে পরীক্ষা প্রশ্ন হতে পারে। তাহলে পরীক্ষা কিন্তু এভাবে আসতে পারে যে বাংলা বর্ণমালায় মাত্রাহীন স্বরবর্ণ কতটি, সেটার অ্যান্সার কিন্তু 4টা। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা ব্যঞ্জন বর্ণ কতটি, সেটার অ্যান্সার কিন্তু 7টা। এভাবে প্রশ্ন হতে পারে, এমন না যে এখান থেকে শুধু প্রশ্ন হবে, প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। তো এই পর্যন্ত ধরেন ছিল আগে। এখন এই যে দেখছেন বর্ণের মাত্রা হলো বর্ণের উচ্চারণ, রীতি এবং বিধি। এখানে একটা নতুন একটা জিনিস মনে হচ্ছে, এটা নতুন ব্যাকরণ বইয়ে আছে এগুলো। তবে এগুলো কিন্তু পড়ার জিনিস না, দেখার জিনিস। কিন্তু এই দেখে মানে একটু পরিচিত হয়ে থাকা ব্যাপারটা, এই জন্য এটা আমি অ্যাড করে দিয়েছি, তাছাড়া কিছু নয়। মুখস্থ করার তেমন কিছু নেই, আমরা উচ্চারণ জানি। হ্যাঁ, কিছু কিছু জিনিসের হয়তো বা উচ্চারণ আমাদের ভুল হইতে পারে, অনেকের শিখার কারণে ভুল হইতে পারে। যে গ্রীষ্মকে যদি আমি গ্রীষ্ম বলি, তো সেই বিষয়গুলো কিন্তু ভুল হইতেই পারে, সেগুলো হয়তো তার জন্য হয়তো মুখস্থ করতে হইতে পারে। কিন্তু আমাদের ম্যাক্সিমামেরই কিন্তু হয়তোবা এই উচ্চারণের ক্ষেত্রে আমরা হয়তোবা 90% আমরা উচ্চারণটা জানি। তার মধ্যে হয়তোবা 2% হয়তোবা কঠিন উচ্চারণ যেগুলো থাকে, যেগুলো একদম না জানলে অনেকে, মানে অভিধান না জানলে বা উচ্চারণের রীতিটা না জানলে আমরা সঠিক উচ্চারণ করতে পারবো না, এরকম কিছু বিষয় আছে। আবার অনেকের আছে মুদ্রা দোষের কারণে উচ্চারণে আমাদের সমস্যা হয়, অনেকেরই, আমারও আছে, অনেকেরই আছে। কিছু সব উচ্চারণ তো আমাদের সঠিকভাবে উচ্চারণে আনতে পারি না। তো সেই জায়গা থেকে এখন পরীক্ষাতে আসার মতো কি মনে হইতে পারে, যে জায়গাগুলোতে আপনার কাছে মনে হবে যে আপনার উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, তাহলে সেই জায়গাটাই পরীক্ষার আসার মতো হইতে পারে। কারণ সহজ জিনিস তো আসবে না। স্বাভাবিক উচ্চারণ যেমন, যদি অর উচ্চারণ যদি আপনি অই করেন, যে অনেক অনেক কথা, যেমন প্রথমটা হচ্ছে এটা শব্দ, এর হচ্ছে মাঝখানেটা হচ্ছে উচ্চারণ, তো এইটার সমস্যা নাই। কিন্তু অর উচ্চারণ কিন্তু মাঝে মাঝে ও এর মতো হয়, যেহেতু একটু ব্যতিক্রম, আপনাকে এই দিকে একটু ফোকাস করতে হবে। তাহলে এটা অতি, উচ্চারণ হবে অতি। অতি বলা যাবে না, অনু বলা যাবে না, বলতে হবে অনু। পক্ষ, এটা বলতে হবে পক্ষ বলা যাবে না, বলতে হবে পক্ষ। মন বলা যাবে না, আমার মনটা খারাপ, মন বলতে হবে মন। তাহলে এই যে জায়গায় অতিরিক্ত মানে একটু আহ, বিকল্প জায়গা, এই জায়গাগুলো আমি বলবো যে একবার দেখে না। এটা কিন্তু আবার একদম মুখস্থ করার কোনো বিষয় না, আপনার উচ্চারণ যা জেনেছেন, হ্যাঁ একবার হ্যাঁ এটা জেনেছি, এটা তো এরকম, তো এটা চেঞ্জ চলে আসবে। এখন আমি স্কুল থেকে চলে যাব, অনেক পড়া হচ্ছে আমার, স্কুল থেকে আমি চলে যাব। ঠিক আছে, যাক তোমার আজকে ছুটি। এদিকে আসো, এদিকে আসো।
ছুটি করবো, আবার ঘুম থেকে উঠে আবার ছুটি করবো। যাও। তারপরে আসেন আ। আর তো স্বাভাবিক উচ্চারণ যেটা আছে আকাশ আকাশই হবে, কিন্তু আর উচ্চারণটা আবার এর মতো হয়। কখন হয়? যদি জ্ঞাত, জ্ঞান, হ্যাঁ, এই যে উচ্চারণ হইল জ্ঞাপন, এটা জানি আমরা উচ্চারণগুলো, এগুলো জানি। তারপরেও পরীক্ষায় এভাবে আসতে পারে যে আয়ের উচ্চারণ কখন এর মতো হয়। এই যে কার সাথে যুক্ত থাকলে, যুক্ত বর্ণের সাথে যুক্ত থাকে জ্ঞান, জয় ইয়, এটা তো আমরা একটা যুক্ত বর্ণ আমরা জানি। এর সাথে যদি যুক্ত থাকে তাহলে এটার উচ্চারণ এর মতো হয়। আর বাদ বাকিগুলোর উচ্চারণ, যেমন হ্রস্বই বলি আর দীর্ঘই বলি, এর উচ্চারণ এটা আমরা উচ্চারণ করার সময় হয়তো বা একটা টান স্বর কম দিব আর একটা বেশি দিব, এর বেশি কিছু না। উচ্চারণ ইর মতোই, দিন দিন, দিন, এই ওইগুলোই উচ্চারণ এরকম হয়। আর রির উচ্চারণ আমরা জানি বাংলা রর মতো, র, রি, এটা আমরা জানি। তো ঋতু এইভাবে, কৃষক, দৃশ্য, এটা কিন্তু এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এটার উচ্চারণটা কেমন হবে। যদিও উচ্চারণ থেকে আমরা দেখেছি যে ডিরেক্ট ওইরকম ভাবে প্রশ্ন হয়নি, সামনে এটার দিকে যাইতে পারে আর কি। তারপরে এটা ওই এর মতো, এর উচ্চারণ কিন্তু আমরা স্বাভাবিকভাবে আছে, আবার এর মতো হইতে পারে। আমরা দেখলাম যে এর উচ্চারণ এর মতো হয়, এর উচ্চারণ মানে এর মতো হইতে পারে। এই ধ্বনিটা কিন্তু ওই কারণেই আসছে, মৌলিক স্বরধ্বনি হিসেবে কিন্তু এই জন্যই দেওয়া হয়েছে, কারণ উচ্চারণ মধ্যে এটা চলে আসে। তো আমরা যদি বলি একটা, বেলা, খেলা, বলে কিন্তু অনেকে, হয় কারণ ওই সরাসরি ওই উচ্চারণটাই স্বাভাবিক উচ্চারণ যেটা ওটা করতেছে, কিন্তু উচ্চারণ রীতি যেটা, এটা একটা বলতে হবে, বেলা বলতে হবে, খেলা বলতে হবে। তো এই উচ্চারণটা কিন্তু এইভাবেই কিন্তু থাকবে যে এটা সঠিক উচ্চারণ কোনটা, খেলা। আর বাদ বাকি মোটামুটি কাছাকাছি। ও এর উচ্চারণ এটাতে লিখতে হবে ঐকিক, ও এর উচ্চারণ ওল, ও এর উচ্চারণ হচ্ছে ঔষধ। এই যে ওটাকে ঔষধ যখন আমরা চিন্তা করি, এখানে কিন্তু আরো কিছু চেঞ্জ আসছে, খেয়াল করে দেখেন। ঔষধ তো আপনি এইভাবে লিখছেন, এই যে সরি এখানে আছেই লেখা, তাহলে ও ও এটাকে বিশ্লেষণ করে এটা হচ্ছে, আর এই মূর্ধন্য স্বর উচ্চারণটা কিন্তু তালব্য স্বর মতো হচ্ছে। তাহলে উচ্চারণের ধরনের মধ্যে এখানে কিন্তু চেঞ্জ আছে। তাহলে এই বিষয়টা একটু দেখবেন, এটা স্বরবর্ণের এটা। তারপরে ব্যঞ্জন বর্ণ যে উচ্চারণ আছে, এখানে কিন্তু ব্যঞ্জন বর্ণ আসলে সবকিছু লাগে না, ক থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত সব লাগবে না, মোটামুটি সবগুলোই তার যে স্বাভাবিক উচ্চারণ আছে ক খ গ, ওইভাবেই উচ্চারণটা হয়। কিন্তু চেঞ্জ হয় কিছু স্পেসিফিক বর্ণ আছে, আর ফলাগুলোর ক্ষেত্রে উচ্চারণ চেঞ্জ হয়। জ ফলা বলেন, ব ফলা, ম ফলা, এই যে ফলাগুলো আছে সেগুলোতে চেঞ্জ হয়। আবার ইওর ক্ষেত্রে চেঞ্জ হয়, এটা একটা বর্ণ আছে, মূর্ধন্য এটার একটা বর্ণ আছে, এগুলোতে চেঞ্জ হয়। আমরা জানি যে আহ, এই যে আমরা একসময় বললাম যে মৌলিক ব্যঞ্জন ধ্বনি আছে 30টা, এখানে এর মধ্যে থেকে ক থেকে ম পর্যন্ত আছে, কিন্তু কিছু কিছু জিনিস বাদ আছে যেগুলোর উচ্চারণের সময় একটু চেঞ্জ আসে, মৌলিকত্ব থাকে না তার মধ্যে। এই যে ইও একটা, মূর্ধন্য একটা, তার মানে এই ক থেকে ম পর্যন্ত যাবে, তার মধ্যে এই দুইটা অক্ষর কিন্তু বাদ যাবে, মানে মৌলিক ব্যঞ্জন ধ্বনির মধ্যে এটা পড়ে না, এটা যৌগিকের মধ্যে চলে যায়, কারণ উচ্চারণের সময় অন্য একটা স্বরধ্বনি চলে আসে। তাহলে এর নিজস্ব ধ্বনি নাই ডেফিনেটলি। তবে স্বতন্ত্র ব্যবহারে যখন আয়ের মতো হয়, আর সংযুক্ত ব্যঞ্জনে দন্তনার মতো হয়। ব্যাপারটা এরকম না এটা মুখস্থ করবেন, উচ্চারণটা সঠিক জানতে হবে, জানলেই আপনি উদাহরণ দিয়ে আপনি রাইট আনসারটা করতে পারবেন। যেমন মিয়া, এরকম বানানটা আমরা ছোটবেলায় দেখেছি, উচ্চারণ তো এটাই করি আমরা, উচ্চারণ দিয়ে মিয়াটা করি। এটা চঞ্চল যখন করছি, এখানে কি এর মধ্যে কি দন্তনা চলে আসতেছে না? ইও তো উচ্চারণ তো এটাতেই আমরা করছি, এটা ইও, ইও দিয়ে ইও দিয়ে লিখছি, কিন্তু যখন আমরা বাংলায় উচ্চারণ যখন করছি তখন দন্তনা চলে আসতেছে। চঞ্চল গঞ্জ, এটা। আর মূর্ধন্যর ব্যাপারটা আমরা জানি, মূর্ধন্যটা আসলে আলাদা কিছু না, উচ্চারণ দিক থেকে দন্তনাই হবে, এটা মূর্ধন্য বলতে আলাদা কোনো উচ্চারণ হয় না। তো এটা বফলা, বফলা যদি শুরুতে থাকে তাহলে উচ্চারণ হবে না, যদি মাঝখানে বা শেষে থাকে তখনই উচ্চারণ হবে। এবং যে বর্ণর সাথে থাকবে শুধু একবার না, ওটা দুইবার উচ্চারণ হবে, কিন্তু শুরুতে থাকলে কোনো উচ্চারণ হবে না। যেমন ত্বক শুরুতে আছে, বর কোনো উচ্চারণ নাই, শ্বশুর উচ্চারণ নাই, শ্বশুর এই যে এরকম ব্র্যাকেটে এই বসতে হইতো শ্বশুর, হুম, একটু বলেছে এখানে।
তো স্বাধীন, এই যে আমার নামের অংশটুকু যদি দেখেন তাহলে এটা উচ্চারণ করলে কিন্তু এরকম হবে। এখানে সব উচ্চারণে কিন্তু হচ্ছে হ্রস্ব বর্ণ দিয়ে কিন্তু হয়, এখানে যে দীর্ঘইতে দিবেন ভুল কিন্তু, কারণ হ্রস্বই দীর্ঘই আলাদা করে কোনো উচ্চারণ লেখার মধ্যে কিছু নাই, ওখানে হ্রস্ব দিয়েই লিখতে হবে। দেন আসেন যদি শব্দের মধ্যে থাকে বা শেষে থাকে, এখানে দুইটা আছে মানে শেষে, অশ্ব দুইবার উচ্চারণ হবে, বিশ্বাস দুইবার উচ্চারণ হচ্ছে, এবং খেয়াল করে দেখেন এগুলো সবই তালব্য শ দিয়ে, বিশ্বাস। পক্ক, পক্ক দুইবার উচ্চারণ হলো, ব আছে দুইবার উচ্চারণ। তাহলে এই জায়গাটা আপনার কাছে একটু গুরুত্ব দিয়ে আপনি পড়তে পারেন আলাদা করে, যে ব ফলার ক্ষেত্রে যদি শুরুতে থাকে ব ফলা তাহলে উচ্চারণ হয় না, মাঝখানে এবং শেষে থাকলে তার দুইবার উচ্চারণ হয়। ম ফলার ক্ষেত্রেও তাই, যে কোনো ফলা এগুলোর ক্ষেত্রে শুরুতে কোনো ধরনের উচ্চারণ হয় না, যদি শুরুতে থাকে তাহলে চন্দ্রবিন্দু যুক্ত হয়, নাসিক্য। যেমন শ্মশান, আমরা যখন শ্মশান এইভাবে লিখছি যখন, তখন কিন্তু আমরা চন্দ্রবিন্দু দিচ্ছি না, কিন্তু উচ্চারণটা কিন্তু আমাদের নাকের ভিতরে চলে যাবে, নাসিক্য উচ্চারণ, শ্মশান। তাই না? ব্যাপারটা এরকম। এই যে যখন আমরা স্মরণ লিখছি, স্মরণটা আমাকে এইভাবেই লিখতে হবে, তালব্য স উপরে, মানে উচ্চারণটা আমাদের এরকম। পরীক্ষায় আসতে পারে যে স্মরণ শব্দটির সঠিক উচ্চারণ কোনটি, তখন এটাকে সঠিক উচ্চারণ হিসেবে আপনাকে লিখতে হবে। তারপর আত্মীয়, পদ্ম, এটা তারপর শব্দের মাঝখানে থাকলে ডেফিনেটলি বলেছি কি, দ্বিত্ব, দ্বিত্ব হবে উচ্চারণ, আর সামান্য অনুনাসিকও হবে। মফালা মোটামুটি অনুনাসিকই হয়, যেহেতু এটা নাসিক্য বর্ণ। তো নাসিক্য বর্ণ ডেফিনেটলি ওর কাজের সাথে তো ক্রাইটেরিয়ার মিল থাকতে হবে আর কি। ওকে, দেন যুগ্ম, এই যে যুগ্ম উচ্চারণটা দেখেন, জন্ম, গুল্ম, এটা আমরা জানি, এই উচ্চারণগুলো আমরা জানি। তো কেমন করে লিখেছে জাস্ট একবার ধারণা নেওয়া, আবার যদি আমরা কখনো আগে যদি এটার ধারণা না থাকে জাস্ট একবার ধারণা নেওয়া। তারপর জ ফলা, এখানে সব ফলাগুলি কিন্তু আছে, ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা। আর জ ফলা যেটা আছে, জ্বর আমরা তো এমনিও জানি বর্গীয় জ, এই বর্গীয় জর মতোই উচ্চারণটা আসলে হবে, মানে জয়ের মতো, যদি জয়ের উচ্চারণ জয়ের মতো। তারপরে ফলা হিসেবে যখন থাকবে তখন উচ্চারণে চেঞ্জ আসবে। যখন কি কি কোন জায়গায় চেঞ্জ আসতেছে আমরা দেখতেছি, ব্যতীত, ব্যথা, জ ফলা আছে কিন্তু উচ্চারণের সময় আকার যুক্ত হয়ে কিন্তু হচ্ছে, ব্যতীত। ঠিক আছে, তারপরে শব্দের মাঝে বা শেষে থাকলে, এটা ফলাগুলোর ক্ষেত্রে বলছি, মাঝে শেষে থাকলেই ডাবল আসবে। উদ্যম মাঝখানে আছে, গদ্য। সন্ধ্যা তালব্য স, স্বাস্থ্য, স্বাস্থ্য বানানটা দেখেন এবং উচ্চারণটা দেখেন, স্বাস্থ্য। হ্যাঁ, আমরা উচ্চারণটা এইভাবেই করি, কিন্তু লিখিত রূপ মানে এই উচ্চারণটার লিখিত রূপটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে শেষে দিতে হয়, আর অনেক সময় যুক্ত ব্যঞ্জনে এটা অনেক সময় উচ্চারণও হয় না, সেটা দরকার নেই। মোটামুটি এই জায়গাটা খেয়াল করলেই হবে, এই জায়গাটা। হ্যাঁ, ব্যতীত এটা কিন্তু অনেকের ঝামেলা তৈরি করবে। আমরা লেখার সময় বর্ণটা আমরা এইভাবে লিখবো, লেখার লিখিত রূপ এটা, কিন্তু উচ্চারিত রূপের ক্ষেত্রে কিন্তু একটা আকার আসছে, এটা একটু খেয়াল রাখতে পারি। র ফলা যেটা আছে, র ফলার ক্ষেত্রে আমরা জানি যে এটার ক্ষেত্রেও কি হয়, মানে ওই যে দ্বিতীয় সহ র ফলা উচ্চারণ হয়, যেমন মাত্র, এটা শেষেই দেওয়া আছে, শুরুতে সাধারণত বর্ণটা থাকে না, এটা র ফলাটা উপরের দিকে। তো মাত্র, এটা হতো মাত্র, দুইবারই উচ্চারণ হচ্ছে। বিদ্রোহী, দুই, যদি এটা বিদ্রোহ, বিদ্রোহ দুইটাই আছে। যাত্রী, এই যে জ দিয়ে উচ্চারণ, লেখার সময় কিন্তু এটা বর্গীয় জ দিয়ে লিখতে হবে। এই যে জ ফলা যদিও আছে এখানে, এখানে এই যে যদি, উচ্চারণটা কিন্তু এটা যদি, যদি এইভাবেই করতে হবে। ঠিক আছে, যদি আমরা এটা উচ্চারণ করি, যদি না, উচ্চারণটা হবে কিন্তু যদি, এরকম। তারপরে এখানে এই জাস্ট উচ্চারণগুলো দেখে নিন। আসেন তিনটা স্বর মধ্যে উচ্চারণ, তিনটা স্বর ক্ষেত্রে খুবই ঝামেলা হবে, যে সব উচ্চারণই প্রায় তালব্য স্বর মতোই হইতে যাবে। তার মধ্যে ডেফিনিট একটা আছে যে মূর্ধন্য স, মূর্ধন্য স্বর করে আলাদা করে উচ্চারণ নয়, মূর্ধন্য স্বর উচ্চারণ অল টাইম তালব্য স্বই হবে। এই মূর্ধন্য স্বরের উচ্চারণ অল টাইম তালব্য স, এটা যদি আলাদা করে মনে রাখতে পারে তাহলে হয়। অন্য ক্ষেত্রে হয় কি, তালব্য স যে শব্দ, এটা তালব্য স্বর মতো হইতে পারে, আবার দন্তস্বর মতো হইতে পারে, আবার কিছু কিছু সময় দন্তস্বরটা কি হইতে পারে, এটা তালব্য স্বর মতো হইতে পারে, দন্তস্বর মতো হইতে পারে। একমাত্র মূর্ধন্য স আছে, এর ক্ষেত্রে এটা ডেফিনেটলি তালব্য স্বর মতোই উচ্চারণ করতে হবে, এটাকে দন্তস্বর মতো উচ্চারণ করা যাবে না। যেমন ভাষা, 16 এটা। তারপর সাধারণ, এটা তালব্য স দিয়ে হচ্ছে, আস্তে,
এটা দ্বন্দ্ব দিয়ে উচ্চারণ হচ্ছে। শত যখন লিখছেন তালব্য দিয়ে হচ্ছে, আর শ্রমিক যখন লিখছেন দ্বন্দ্বসার মতো সফট উচ্চারণ হচ্ছে এখানে শ্রমিক। তো এটা মনে হইতে পারে যে কি জিনিস, আজগুবি জিনিস পড়ছি। হ্যাঁ, আজগুবি জিনিস না, নতুন বইয়ে কিন্তু এটা আছে, যে কোনো সময় পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় চলে আসতে পারে, কিন্তু এটা আমাদের তো নিজের উচ্চারণটা আমাদের সঠিক, অন্ততপক্ষে এইটুকু জেনে যতটুকু আমরা উচ্চারণগুলো সঠিক করতে পারি। কারো যদি এই জায়গাগুলো থেকে উচ্চারণে একটু সমস্যা থাকে, সে যেন এই জায়গাটুকুতে একটু শ্রম দিয়ে, মানে নিজের জন্য আর কি, উচ্চারণের জন্য একটু পড়ে।